গত ক্লাসে আমরা বলকে কিভাবে প্রকাশ করা যায় সেটা শিখতেছিলাম। বলকে মূলত দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে লেখার মাধ্যমে এবং 2 নম্বরে চিত্র অঙ্কন করার মাধ্যমে। আমরা গত ক্লাসে লেখার মাধ্যমে কিভাবে বল প্রকাশ করা যায় সেটা সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা চিত্র অঙ্কন করে কিভাবে বল প্রকাশ করা হয় সেটা শিখব। লেখার মাধ্যমে কিভাবে বল প্রকাশ করা হয় তা ছিল এরকম যে বলটা আমি বল লেখার নিয়ম, যে বলটা আমি লিখবো সেটা প্রথমে এইভাবে লিখতে হবে। প্রথমে লিখতে হবে বলের মান, যেমন এখানে ডান পাশে দেখো, এখানে বলের মান 10 নিউটন এবং বলের সাথে অবশ্যই ছোট করে দিক প্রকাশ করতে হবে, অ্যারো চিহ্ন দিয়ে দিক প্রকাশ করতে হবে। প্রথম বলটা ছিল, মান ছিল 10 নিউটন এবং তার দিক ছিল, বল প্রয়োগের দিক ছিল ডান দিকে। দ্বিতীয় বলটা ছিল 10 নিউটন, তার বল প্রয়োগের দিক ছিল কোন দিকে? বাম দিকে। এই যে ছোট্ট করে একটা অ্যারো চিহ্ন, এটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। বলের সাথে বলের মানের সাথে বলের দিক উল্লেখ করতে হবে, কারণ বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির দুইটা জিনিস থাকে, একটা মান এবং একটা দিক। যদি কেউ শুধু মান লিখলো কিন্তু দিক প্রকাশ করলো না, তাহলে বল প্রকাশ পূর্ণাঙ্গ হবে না। তৃতীয় বলটা ছিল 10 নিউটন, এটা সে দিক ছিল সোজা উপরের দিকে এবং চতুর্থ বলটা ছিল 10 নিউটন, এটা সোজা নিচের দিকে। আরেকটা জিনিস আমরা বলছিলাম যে এরকম একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। যদি কোনো বল এক্স অক্ষে কিংবা ওয়াই অক্ষে থাকে, তার মানে এই অক্ষে কিংবা এই অক্ষে থাকে, সেই বলকে লেখার সময় ওই দিকের চিহ্নের সাথে কোনো ধরনের অ্যাঙ্গেল লেখার দরকার নেই। কীরকম? যেমন এখানে 10 নিউটন একটা বল আছে, 10 নিউটন একটা বল, 10 নিউটনের চিহ্ন এই দিকে, এটা হচ্ছে এই কোয়াড্রেন্টে, এক্স অক্ষে, এক্স অক্ষে সোজা ডান দিকে, তাহলে এটা 0 ডিগ্রিতে আছে, কিন্তু 0 ডিগ্রি এখানে লেখার দরকার নেই। যেমন এই 10 নিউটনটা আছে এখানে, এই 10 নিউটনটা আছে এখানে, তার মানে কত ডিগ্রি কোণ আছে? এটা আছে এখানে, তাহলে এটা আছে এখান থেকে 90, এটা 90, এটা 90, টোটাল কত ডিগ্রি? এটা টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু এই 180 ডিগ্রি দেখানোর দরকার নেই। তো তোমার এইটা বলটা, এই 10 নিউটন বলটা আছে সোজা ওয়াই অক্ষের উপরের দিকে, এই দিকে। এটা আছে কত ডিগ্রিতে? 90 ডিগ্রি কোণ আছে। এটা হচ্ছে যেখান থেকে কতটুকু? 90 ডিগ্রি কোণ আছে। তুমি এখানে 90 ডিগ্রি দেখানোর দরকার নেই। এই বলটা হচ্ছে সোজা নিচের দিকে, সোজা নিচের দিকে বলতে যেখানে আছে এখানে। এই বল প্রকাশ করার জন্য, এই বল প্রকাশ করার জন্য, লেখার জন্য দিকের সাথে কোনো ধরনের অ্যাঙ্গেল দেওয়ার দরকার নেই। কিন্তু যখনই কোনো বল কোনাকুনি থাকবে, যেমন এই দুটো বল, এই দুটো বল করা, যখনই দুটো বল কোনাকুনি থাকবে, কোনো বল কোনাকুনি থাকবে, তখন তাকে দিক প্রকাশ করার সময় অবশ্যই সাথে অ্যাঙ্গেল দিতে হবে। যেমন এই 10 নিউটন বলটা আছে চতুর্থ কোয়াড্রেন্টে, যে কোয়াড্রেন্টে আছে এই বলটা আছে চতুর্থ কোয়াড্রেন্টে, চতুর্থ কোয়াড্রেন্টে, এটাও চতুর্থ কোয়াড্রেন্টেই আছে, কিন্তু এই বলটা একটু কম অ্যাঙ্গেলে আছে, এই বলটা একটু বেশি অ্যাঙ্গেলে আছে। যেহেতু কম আর বেশি আছে, সুতরাং ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা এই বলের সাথে অবশ্যই, অ্যারো চিহ্নের সাথে অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন এই বলটা আছে 15 ডিগ্রি কোণে, এটা 40 ডিগ্রি কোণে। এটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আজকে আমরা বল কিভাবে আঁকতে হয় সেটা শিখব। বল অঙ্কন করা আমরা যখন অঙ্ক করি, অঙ্ক করার সময় সবসময় আমরা বল আঁকি। যেমন আমাদের প্রশ্নে যে চিত্রটা দেওয়া থাকে, আমি একটু দেখাই, একটা অঙ্ক দেখাই, আমি একটা চিত্র দেখাই। ধরো এই অঙ্কটা, একটা অঙ্ক আছে এখন, এই অঙ্কটা যে এই চিত্রটা দেখতেছো, এই চিত্রের মধ্যে কিন্তু অনেকগুলো বল অঙ্কন করা হয়েছে। যেমন এইটা একটা বল, এই বলটা হচ্ছে 150 নিউটন, এই বলটা হচ্ছে 110 নিউটন, এই বলটা 80 নিউটন, এই বলটা 100 নিউটন। ঠিক আছে, এটা কিন্তু লেখা হয়নি, বল লেখা হয়েছে এখানে। এই যেমন ধরো এটা একটা বল লেখা হয়েছে,
209, 290 নিউটন। এই যেটা একটা বল লাগছে, এটার সাথে একটা অ্যারো চিহ্ন আছে, 209 এর সাথে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। আমি বলছি কি, বল যখন লিখতে হবে, বল লেখার সময় বলের সাথে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। এটার অ্যারো চিহ্ন হয়েছে এইটা, এই যে এটা হচ্ছে অ্যারো চিহ্ন, বাইরে দেখানো হয়েছে, ভিতরে দেখানোর নিয়ম এইখানে দেখানো হয়েছে। তাহলে বল আঁকার নিয়ম কি, লেখার নিয়ম কি? লেখার নিয়ম তো আমরা একটু আগে শিখলাম, এখন আঁকার নিয়মটা শিখবো। এখানে অনেকগুলো 3-4টা বল আঁকানো আছে চিত্রের মধ্যে, 1 2 3 4, এই 4টা বল অঙ্কন করা হয়েছে। এখন আমরা বল কীভাবে অঙ্কন করি, যেমন এখানে দেখো 1টা 2টা 3টা 4টা, এটা 4টা বল, এখানে 3টা বল আছে, 1 2 3, এটা কিন্তু চিত্রের মধ্যে আঁকা আছে, ঠিক আছে, এটা চিত্রের মধ্যে আঁকা আছে। কিন্তু এই বলটা দেখো, এই যে এটা এখানে কত আছে, 56.107 নিউটন, এটা কিন্তু লেখা হয়েছে। যখনই কোনো বল লিখতে হয় তখন সাথে আলোচনা দেখো, এই যে আলোচনা দেওয়া আছে এখানে একটা, ঠিক আছে, দেখছো? যেমন দেখো এখানে দেখো, এইখানে 0.866 পাউন্ড একটা বল আছে, বল লিখছি, এটা লেখার সময় অ্যারোচিহ্ন কোন দিকে দিচ্ছি, নিচের দিকে। আর এখানে কিন্তু আঁকা হয়েছে, বল আঁকা হয়েছে, যেমন 3 পাউন্ডের একটা বল, 2 পাউন্ডের একটা বল, 4 পাউন্ডের একটা বল, ঠিক আছে। আমরা এখন বল আঁকার নিয়ম শিখব। বল আঁকার নিয়ম হলো ঠিক এরকম, আমি এই যে এরকম একটা লম্বা রেখা টানলাম, বড় করে টানবো, বড় করে টানবো, তারপরে এখানে একটা অ্যারো চিহ্ন দেবো, একটা বল আমি আঁকলাম, ঠিক আছে। আমরা যখন বল লিখছি, একটু আগে দেখো, এই যেমন একটু আগে আমরা বল লিখে প্রকাশ করছিলাম, লিখে প্রকাশ করার সময় এখানে কিন্তু একটা আমরা অ্যারো চিহ্ন দিচ্ছি, খেয়াল করে দেখো, এটা কিন্তু আঁকা না, এটা জাস্ট তার দিক প্রকাশ করার জন্য ছোট্ট করে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। কিন্তু এখানে যেটা আমরা দেখছি, এই যে বড় করে যেটা আঁকলাম, এটা হচ্ছে বল অঙ্কন করছি, এটা কিন্তু বল লেখা নেই, এটা কিন্তু বল লিখছি, 10 নিউটন বল, আমি এটা কিন্তু বল আঁকছি, ঠিক আছে। আচ্ছা, আঁকার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, আমি যেটা আঁকছি, ধরো এই বলটা যেটা আঁকছি, এই বলটা ধরো তোমার 50 নিউটন, এটা কত বললাম আমি, এই বলটা আমি মান কত, 50 নিউটন, 50 নিউটন, ঠিক আছে। তাহলে আমি একটা 50 নিউটনের একটা বল আঁকলাম। এখন আমি 100 নিউটনের একটা বল আঁকবো, দেখো আমি আঁকতেছি, 100 নিউটনের বল দেখতে যেরকম হবে, এখান থেকে আমি সোজা রেখা টানলাম, এটা সোজা রেখা টানলাম, এইটা হচ্ছে তোমার 100 নিউটনের একটা বল, এটা হচ্ছে 100 নিউটনের একটা বল। কিন্তু একটু মনে হচ্ছে কোথাও কোনো গন্ডগোল আছে, এটা যদি 50 নিউটন হয়, এত বড় একটা বল, দেখো কত বড়, এখান থেকে এতটুকু বল যদি 50 নিউটন হয়, তাহলে এখান থেকে ঠিক এতটুকু বল, এত ছোট বল কীভাবে 100 নিউটন হয়? তাহলে এটা হয় না। আমাদের এই যে 50 নিউটন বল আঁকা যেটা আছে, এই তুলনায় 100 নিউটন বলটা ঠিক না। তাহলে কী হবে, 50 নিউটন বল যতটুকু আছে, 100 নিউটন বল তার সাথে ডাবল হওয়ার কথা, তাহলে এটা 100 নিউটন বলটা হবে ঠিক এইরকম, 100 নিউটন ভোল্ট হবে, এটা ডাবল, মোটামুটি এটা ডাবল, আমি বোর্ডে আর জন্য আরও যাবে আর কি, কিন্তু আমার এখানে যে বোর্ড আছে, বোর্ডে জায়গা হচ্ছে না। এইটা হচ্ছে তোমার 100 মিটার ধরা চলে, যে আমি 100 মিটার, এটা একটা 100 মিটারের, এটা 100 মিটারের একটা। তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে কীভাবে বল আঁকতে হয়। বল আঁকার জন্য নিয়ম হলো, ছোটো বলটা ছোটো করে আঁকতে হবে, বড় বল বড় করে আঁকতে হবে। যেমন 50 নিউটন বলটা ছোটো বল, আমি ছোটো করে রাখছি, আর 100 নিউটন বলটা বড় বল, তাহলে 100 নিউটন হবে 50 নিউটনের তুলনায় ডাবল, আমি বড় করে রাখছি। কিন্তু একটু জিনিস খেয়াল করো, আমি একটু আগে যে উদাহরণ দেখাইলাম তোমাদের, এই যেখানে এখানে কিন্তু চিত্রে একে এরকম দেখানো হয়েছে, যেমন এটা 150 নিউটন, এটা 110 নিউটন, এটা 100 নিউটন, এটা 80 নিউটন,
এটা কি মনে হয় ঠিক আছে? ঠিক না, কারণ 150 নিউটন ছোট, 80 নিউটন আমরা বড় করে আছি। আসলে আমরা যখন চিত্র আঁকবো অঙ্ক করার সময়, তখন এই ছোট বড় আমরা মনে রাখবো না, মানে এইটা আমরা মাথায় নেব না। ছোট বড় আমরা অঙ্ক করবো ক্যালকুলেটারের মাধ্যমে। এখানে যেভাবেই আঁকি না কেন, ক্যালকুলেটারে আমরা মানগুলো ঠিক মতো এই যেরকম 209 আসবে। তাহলে যখন আমরা বল আঁকবো, আঁকার সময় আমাদের এত বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ আমরা যে নিয়মে অঙ্ক করবো ওই নিয়মে এই বল বড় কিংবা ছোট আমাদের কোনো সমস্যা হবে না। বড় করে আঁকলেও কোনো সমস্যা হবে না, ছোট করে আঁকলেও কোনো সমস্যা হবে না, কারণ আমরা বলের মান নিয়ে ক্যালকুলেটারে আমরা অঙ্ক করব। কিন্তু আমরা আজকে শিখবো অরিজিনালি একটা বলকে কীভাবে আঁকতে হয়। অরিজিনাল আঁকার নিয়ম হলো ছোট বল ছোট করে রাখতে হবে, বড় বল বড় করে রাখতে হবে। এখন এটা একটা স্কেল ফলো করতে হবে। স্কেল বলতে ধরো আমরা মানচিত্র কিংবা জমির নকশার মধ্যে, যে জমির নকশা, এই নকশার মধ্যে যে ড্রয়িংটা আঁকা থাকে, যে মানচিত্র, বাংলাদেশের মানচিত্র দ্বারা যে ড্রয়িংগুলো আঁকা থাকে, এগুলো কিন্তু একটা স্কেল ফলো করে। কাগজের মাপ যদি ছোট হয় তাহলে স্কেল ছোট থাকে, কাগজের মাপ যদি বড় হয় স্কেল কি থাকে, বড় থাকে। ধরার সময় আমরা ওই স্কেলটা ফলো করব। তারপর আঁকার সময় আমরা স্কেল ফলো করব। তো আমি জানি ব্যাপারটা তোমাদের কাছে এখনো ক্লিয়ার হচ্ছে না, মানে আসলে স্কেল ব্যাপারটা কি, কিংবা বল আঁকার কেন মানে বল আঁকবো। কারণ আমরা মেকানিক্সে যেভাবে শিখে আসছি পলিটেকনিকগুলোতে, ঠিক এই কথাগুলো কখনোই আলোচনা করা হয় না। স্কেল কেন লাগবে, বল কেন আঁকবো, বল কেন লিখবো, এরকমভাবে আলোচনা হয় না। আর স্কেলের ব্যাপারটা, আমরা বল আঁকার যে সিস্টেমটা, এটা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমি জানি বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরো, আমি অবশ্যই তোমাকে বোঝাই দেবো, সুন্দর করে বোঝাই দেবো। একটু খেয়াল করো। তাহলে স্কেলটা কি আগে একটু বুঝি, যে স্কেল যেহেতু শব্দটা আসছে, স্কেলটার অর্থ কি এটা কি দেখি। ধরো বাংলাদেশের মানচিত্র আছে, মানচিত্রের নিচে একটা কর্নারে এরকম লেখা থাকে যে 1 মাইল সমান সমান 1 ইঞ্চি, এরকম লেখা থাকে, অথবা 1 মাইল সমান সমান 1 সেন্টিমিটার। তার মানে বাংলাদেশের মানচিত্রের বর্ডারগুলোতে যদি আমি 1 ইঞ্চি পরিমাণ মাপি, তাহলে ওইটা ধরতে হবে 1 মাইল। মানে 2 ইঞ্চি হলে কয় মাইল হবে, 2 মাইল হবে। 3 ইঞ্চি হলে 3 মাইল হবে। তার মানে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের বর্ডারের দূরত্ব কত, মানে টোটাল কতটুকু, কত কিলোমিটার, কত মাইল বর্ডার আছে, এটা কিন্তু আমরা কম্পাস দিয়ে ম্যাপে বের করতে পারবো। দেখবো কয় ইঞ্চি হয় স্কেল অনুসারে। যদি ম্যাপের নিচে লেখা থাকে যে 1 মাইল সমান সমান 1 ইঞ্চি, তাহলে আমরা এখন দেখবো কয় ইঞ্চি হয়। মানে ওই যে ম্যাপটা কাগজের মধ্যে প্রিন্ট করা আছে, ওই ম্যাপের মধ্যে ঠিক কতটুকু, কয় ইঞ্চি হয়। যদি দেখি যে টোটাল বাংলাদেশের মানচিত্রে টোটাল বর্ডারটা হচ্ছে 100 ইঞ্চি, তার মানে আমরা ধরবো যে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের টোটাল পরিসীমা হচ্ছে 100 মাইল। 1 ইঞ্চি সমান সমান যদি 1 মাইল দেখি, তাহলে টোটাল পরিসীমা হবে কত, 100 মাইল। ঠিক আছে। তাহলে স্কেলটা এই বড় ছোট আকারে ধরা হয় যখন কাগজের মাপ ছোট বড় হয়। কাগজের মাপ যদি ছোট হয়, স্কেলটা অনেক বড় ধরতে হয়। যেমন তখন আমরা ধরবো 1/2 ইঞ্চি সমান সমান 1 মাইল। কাগজের মাপ যদি ছোটো হয়, মানে ম্যাপটা যদি ছোটো হয়, তখন আমরা ধরবো 1/2 ইঞ্চি সমান সমান 1 মাইল। আর যদি কাগজের মাপ, ম্যাপের মাপ যদি বড় হয়, তাহলে আমরা ধরবো 1 ইঞ্চি সমান সমান 1 মাইল। এটা যখন ম্যাপ দ্বারা অঙ্কন করে, তখন তারা এই স্কেল হিসাব করে অঙ্কন করে। এটা বেশি প্রয়োগ হয় জমির নকশার ক্ষেত্রে। তোমরা জমির নকশা অবশ্যই দেখছো, দেখবা যে জমি যে পরিমাপ করে সার্ভেয়ার, উনি যখন জমির মাপ নেয়, জমিতে দৈর্ঘ্য প্রস্থ না মেপেও শুধু নকশা দেখে জমির দৈর্ঘ্য প্রস্থ বের করা যায় ওই স্কেল অনুসারে। আমার মনে হয় একটু হলেও ক্লিয়ার হয়েছে। আমরা এখন এই স্কেলটাই বলের ক্ষেত্রে প্রয়োগ করব। কীরকম দেখাচ্ছি। আমরা আমাদের সুবিধা মতো একটা স্কেল ধরে নিই। আমরা ধরে নিলাম
50 নিউটন ধরি, 50 নিউটন, 50 নিউটন সমান সমান 1 ইঞ্চি, বা 1 ইঞ্চি সমান সমান কত? 50 নিউটন। আমরা ধরে নিলাম 1 ইঞ্চি সমান সমান 50 নিউটন। এখন যদি তোমাকে বলা হয় 100 নিউটন একটা বল আঁকতে, তুমি কি করবে? একটা স্কেল নিবে, স্কেল নেওয়ার পরে কাগজের এখানকে ধরে 1 ইঞ্চি একটা রেখা, 2 ইঞ্চি একটা রেখা টানলেই 100 নিউটন হয়ে যাবে। যেহেতু 1 ইঞ্চি সমান 50 নিউটন, তাহলে 100 নিউটন মানে 2 ইঞ্চি হবে। ঠিক আছে, আমি যদি বলি 150 নিউটন একটা বল আঁকতে, তাহলে কয় ইঞ্চি আঁকতে হবে? 150 নিউটন। 1 ইঞ্চি সমান সমান যদি 50 নিউটন হয়, তাহলে 150 নিউটন মানে হবে হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি হবে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, তাই না? আমি বলি 200 নিউটন বল একটা আঁকতে, 200 নিউটন বল কী হবে? 200 নিউটন বল হবে কয় ইঞ্চি হবে? 200 নিউটন বল, তাহলে 200 নিউটন বল হবে 50, 50, 2 50-এ 100, 3 50-এ 100, 4 50-এ 200, তাহলে 4টা 50, 4টা 50 মানে একটা 50 মানে 1 ইঞ্চি, 4টা 50 মানে 4 ইঞ্চি, তাহলে 200 নিউটনটা বলা হবে 4 ইঞ্চি। এখন তোমাকে যদি আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারতাম স্কেল দিয়ে কীভাবে টানতে হয়, তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। আমি অনুমান করি একটু, আমি বলগুলো এঁকে দেখো। প্রথমে আমি 100 নিউটন বল একটা টানবো, 100 নিউটন একটা বল, 100 নিউটন বলটা দেখতে এরকম হবে। দেখো মোটামুটি অনুমান 2 ইঞ্চি হয়েছে নাকি, দেখো এটা একটা 100 নিউটনের বল। ঠিক আছে, এটা 100 নিউটন বল। তাহলে 100 নিউটন বল আমরা দৈর্ঘ্য এখান থেকে এতটুকু মানে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, এটুকু হচ্ছে 50, আর এটুকু হচ্ছে কত? 50, এটুকু হাফ ইঞ্চি, এখান থেকে থেকে হচ্ছে হাফ ইঞ্চি, আর এখান থেকে থেকে হচ্ছে কত? হাফ ইঞ্চি। এখন বল আঁকার নিয়মটা আমি বলতেছি, স্কেল দিয়ে আঁকতে হবে। স্কেল দিয়ে আমরা বলটা এঁকে ফেলছি যে বলের মান কত? 100 নিউটন। তাহলে এইটুকু দৈর্ঘ্য কত? 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি মানে 100 নিউটন। আমাদের ধরা অনুসারে, আমরা যদি অন্যভাবে ধরতাম অন্যরকম হতো। আমরা যদি তখন 1 ইঞ্চি সমান 60 নিউটন, তাহলে স্কেলটা এরকমভাবে আঁকতাম আমরা বলতে। আমরা যদি এখন 1 ইঞ্চি সমান 70 নিউটন, তাহলে আমরা ওইভাবে আঁকতাম। ঠিক আছে, এখন বল আমরা আঁকছি, একটা লম্বা একটা রেখা টানছি, এটা হচ্ছে বলের মান, এটা বলের মান। ঠিক আছে, এখন এই বলের মানের সাথে বলের দিক দেখাতে হবে, বলের মানের সাথে বলের দিক দেখাতে হবে। আচ্ছা, বলের দিকটা এই দিকেও হতে পারে, এই দিকে হতে পারে। আমি বললাম বলের দিকটা হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে বলের দিক। তাহলে বলো দেখি, এটা এটা আমি যদি বলে না দিই, স্কেলটা যদি বলে উল্লেখ না করি, তাহলে কিন্তু এই বলটা ঠিক কত নিউটন তোমার পক্ষে ধারণা করা সম্ভব না। ঠিক আছে, স্কেল লাগবে, আমি স্কেলটা বলে দিতে হবে যে 1 ইঞ্চি সমান 50 নিউটন, তারপর তোমার একটা স্কেল লাগবে, স্কেলের ম্যাপে দেখতে হবে যে আসলে কত ইঞ্চি হয়। যদি দেখো 2 ইঞ্চি, তাহলে এটা 100 নিউটন। আচ্ছা, আমরা এটাই 100 নিউটন একটা। এখন আমি যদি বলি 150 নিউটন একটা বল আঁকো, 150 নিউটন হবে কয় ইঞ্চি হবে? 150, তার মানে 50 যোগ 50 যোগ 50 মানে 3টা 50, 3টা 50 মানে 3 ইঞ্চি। একটা 50 মানে যদি 1 ইঞ্চি হয়, 3টা 50 মানে কত? 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি লম্বা একটা রেখা আমাদের টানতে হবে, 3 ইঞ্চি লম্বা একটা রেখা টানতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার 150 মিটার। 150, এখন অ্যারো চিহ্ন দিতে হবে বলের, যে আঁকলাম এই আঁকার সাথে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। তো বলের আঁকার সাথে একটা অ্যারো চিহ্ন, আমি মনে করি অ্যারো চিহ্ন হচ্ছে এইদিকে, যে কোনো দিক হইতে পারে, ওইদিকেও দিতে পারি আমরা, এইদিকেও দিতে পারি অ্যারো চিহ্ন। তাহলে এটা হচ্ছে 150 নিউটন, 100 নিউটন বল, এটা 150 নিউটন বল। আমি যে বলি এখন 200 নিউটনের একটা বল টানি, 200 নিউটন বলটা হবে কয় ইঞ্চি হবে? 200 নিউটনে কয়টা 50 আছে? একটা 50, দুইটা 50, 100, 3টা 50, 150, 4টা 50, 200। তাহলে একটা 50 যদি 1 ইঞ্চি হয়, 4টা 50 মানে কত ইঞ্চি হবে? 4টা 50 হবে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি একটা রেখা টানতে হবে, বড় করে রাখুন, 4 ইঞ্চি অনুমান করে রাখলাম, 4 ইঞ্চি। এখন তোমার হাতে যদি একটা স্কেল তুলে দেওয়া হয়, তুমি বলগুলো মাপ দিলে তুমি বুঝতে পারবে যে বলগুলো ঠিক কত নিউটন আছে। এই বলটা আছে তোমার কত নিউটন, আমি একটু লিখে দিই। এই বলটা হলো, এই বলটা হলো তোমার 100 নিউটন, এই বলটা 100 নিউটন। বলটা কিন্তু এরকম লিখে দিতে হবে মাথায়, দেখো
বল আঁকার সময় বলটা উল্লেখ করে দিতে হবে, নাহলে স্কেল উল্লেখ করে দিতে হবে। যেমন এই যে এখানে বল আঁকছিল একটা, এটা 150 নিউটন, এই মাথায় লিখে দিয়েছে 150 নিউটন। এটা 80 নিউটন একটা বল আঁকছে, এটা কত এই যে 80 নিউটন মাথায় লিখে দিয়েছে। এটা 110 নিউটন, এটা 110 নিউটন এখানে উল্লেখ করা আছে, এটা 100 নিউটন, 100 নিউটন উল্লেখ করা আছে। তাহলে এটা কত নিউটন? 100 নিউটন, এই 100 নিউটন উল্লেখ করে দিলাম। এই 100 নিউটন উল্লেখ করতে হবে, অথবা এই স্কেলটা উল্লেখ করতে হবে। স্কেল উল্লেখ করে দিলে তোমার কাজ হবে, এটা বলটা স্কেল দিয়ে মাপলেই, মানে আমার রোলার দিয়ে মাপলেই এই বলটা কত নিউটন বের হয়ে যাবে। তাহলে যেহেতু এটা আমরা রোলারটা না দিয়ে আমরা এখানে লিখে দিলাম, তাহলে এটা কত নিউটন? 100 নিউটন। এটা ছিল 150 নিউটন, মনে আছে নাকি দেখো, এটা ছিল 150 নিউটন, 150 নিউটন। আর এইটা হচ্ছে তোমার 200 নিউটন, এটা হচ্ছে 200 নিউটন। ঠিক আছে। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে 800 নিউটন একটা বল টানতে, 800 নিউটনের একটা বল টানতে হবে, ঠিক আছে, তো বলো তো কত ইঞ্চি হবে, কত ইঞ্চি রেখা টানতে হবে? 800 নিউটন বল টানতে গেলে 100 নিউটনে 2টা 50, তাহলে 800 নিউটনে কয়টা 50 হবে? 800 নিউটনে 16টা 50 হবে। তাহলে 150 মানে 1 ইঞ্চি, তাহলে 16টা 50 মানে 16 ইঞ্চি। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের যে বোর্ডটা আছে, যে বোর্ডটা আছে, এই বোর্ডের মধ্যে 16 ইঞ্চি রেখা টানা সম্ভব না, তাই না? এখানে কি 16 ইঞ্চি একটা রেখা টানা সম্ভব? ধরো এখান থেকে শুরু করলাম 16 ইঞ্চি, 16 ইঞ্চি দেখা জায়গা হয় না। তখন কি করতে হবে? যখন দেখবা যে বোর্ডে জায়গা হচ্ছে না, তখন আমরা বল আঁকার সময় যদি দেখি এরকম সমস্যা হচ্ছে, তখন আমরা বল আঁকার সময় আবার নতুনভাবে স্কেল দিয়ে করবো। মানে যখন আমরা ধারণা করবো যে বল বোর্ডের মধ্যে কিংবা খাতার মধ্যে জায়গা হচ্ছে না, তখন আমরা নতুনভাবে আবার স্কেল দেবো। তখন স্কেল দেবো কীভাবে বলো দেখুন? তখন আমরা ধরবো 50 নিউটন সমান 1 ইঞ্চি না ধরে 50 নিউটন সমান 2 ইঞ্চি ধরবো, কিংবা 50 নিউটন সমান 4 ইঞ্চি ধরবো। না না না, 50 নিউটন সমান 1 ইঞ্চি না ধরে, 50 নিউটন সমান 1 ইঞ্চি না ধরে, আচ্ছা, তখন আমরা করবো কি, যে এখানে 50 নিউটন সমান 1 ইঞ্চি ধরছি, এটা না করে আমরা ধরবো 200 নিউটন সমান 1 ইঞ্চি। তাহলে এটা না করে আমরা বলবো 200 নিউটন অথবা 100 নিউটন সমান 1 ইঞ্চি, এরকম বলবো। তাতে আমাদের জায়গাটা হবে, মানে খাতার মধ্যে জায়গাটা হবে। তাহলে নতুন স্কেল কি, 1 ইঞ্চি সমান সমান, নতুন স্কেলে 1 ইঞ্চি সমান সমান আমরা ধরলাম 200 নিউটন, 200 নিউটন। ক্লিয়ার? এটা আমরা কখন করবো? যখন দেখবো যে আমাদের জায়গা কম, আমরা বল আঁকতে পারতেছি না, তখন আমরা স্কেলটা চেঞ্জ করবো। কারণ এখানে 1 ইঞ্চি সমান কত নিউটন ধরলাম? 200 নিউটন ধরলাম। তার বলো তো দেখি 800 নিউটন বলটা কয় ইঞ্চি হবে? 800 নিউটন বলটা অবশ্যই 4 ইঞ্চি হবে। একটু আগে যেটা 800 নিউটন বলে আমরা আঁকতে চেষ্টা করছি ওই আরেকটা স্কেলে, কিন্তু এখন ওই স্কেলে আঁকা সম্ভব না, বুটে জায়গা হচ্ছে না, এখন কিন্তু এই স্কেলে জায়গা হবে। কারণ 1 ইঞ্চি সমান 200 নিউটন, তাহলে 800 নিউটনে কয় ইঞ্চি হবে? 4 ইঞ্চি। 4 ইঞ্চি যদি হয়, তাহলে আমরা 4 ইঞ্চি একটা রেখা টানবো, এরকম 4 ইঞ্চি একটা রেখা টানবো, আলোচনা দিয়ে দিলাম। এইটা হচ্ছে তোমার কত নিউটন? 800 নিউটন। 800 নিউটন। ওকে। আচ্ছা, আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আলোচনা করতেছি, কিন্তু আসলে সবার কাছে একটু মানে এরকম লাগছে যে এটা দরকার কি, এইভাবে এই বল আঁকার দরকার, তাই না? এটা একটু পরে ক্লিয়ার হবে, বল কেন আমরা আঁকবো, বল কীভাবে লিখবো, এরকম কেন শিখতেছি, একটু পরেই ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা বল কীভাবে আঁকতে হয় মোটামুটি একটা ধারণা আমরা পেলাম আর কি। এটা নিয়ে পরে আবার আলোচনা হবে। আপাতত আমরা বল বিভাজন কীভাবে করতে হয় এটা শুরু। বল বিভাজন, একটি বলকে, এই যেখানে দেখো লেখা আছে, একটি বলকে একাধিক উপাংশে বিভক্ত করাকে বল বিভাজন বলে। মানে একটা বলকে আমরা বিভক্ত করবো, উপাংশে বিভক্ত করবো, অংশে বিভক্ত করবো, তখন তাকে বলা হয় কি, বল বিভাজন। ঠিক আছে?
তার মানে একটা বলকে যখন একাধিক বলে আমরা বিভক্ত করব তখন তাকে বলা হয় বল বিভাজন। যেমন আমি একটা বল আঁকলাম, বল আঁকতেছি, এই একটা বল, এখানে 100 নিউটন একটা বল, আমি 100 নিউটন একটা বল, এখানে আমি 100 নিউটনের একটা বল আঁকলাম। এটাকে একাধিক অংশে বিভক্ত করলে বল বিভাজন। তাহলে 100 নিউটন বলকে বিভাজন করলে কত হবে? 50-50। এই বলটাকে আমি 2 ভাগে ভাগ করি, তাহলে কত হবে? 50-50। আবার এরকম হতে পারে 90-10 হতে পারে না, আবার 60-40, 60+40 কত হয়? 180। এটা বলবো, কিন্তু আমরা বল বিভাজন বলতে আসলে এইরকম বলকে আমরা কখনোই বিভাজন করব না, এই বলকে আমরা বিভাজন করব না। আমরা বল বিভাজন বলতে যেটা বলতেছি এটা অন্য বল, এই বল না। যেমন এইরকম যে বলগুলো, কোনো বল যদি সোজাসুজি ওয়াই অক্ষে থাকে, আমি বলতেছি ক্লিয়ারলি দেখো, আবার সোজাসুজি এক্স অক্ষে থাকে, ওই বলগুলো আমরা বিভাজন করব না। তাহলে কি আবার বলতেছি, যদি কোনো বল এক্স অক্ষে কিংবা ওয়াই অক্ষ বরাবর থাকে সেই বলগুলোকে আমরা বিভাজন করব না। যেমন আমরা যে বলটা একটু আগে বিভাজন করার চেষ্টা করলাম যে 100 নিউটন একটা বল, এটা সোজাসুজি এক্স অক্ষে আছে ডান দিকে, এটাকে আমরা বিভাজন করব না। যেমন আরেকটা বল আপনি নিজেই করে, এটা হচ্ছে ওয়াই অক্ষে সোজা উপর দিকে, এটাকে আমরা বিভাজন করব না। এই বলটা দেখো এক্স অক্ষে আছে সোজা বাম দিকে, এটাকে আমরা বিভাজন করব না। এই বলটা ওয়াই অক্ষে আছে সোজা নিচের দিকে, এইটাকে আমরা বিভাজন করব না। ওকে, তাহলে আমরা বল কোনটা বিভাজন করব? যে বলগুলো কোনাকুনি অবস্থান করবে সেই বলগুলো আমরা বিভাজন করব। নিয়ম কি বলো দেখি? যে বলগুলো কোনাকুনি অবস্থান করবে সেই বলগুলোকে আমরা বিভাজন, ওকে, যে বলগুলো কোনাকুনি অবস্থানে থাকবে সেই বলগুলোকে আমরা বিভাজন করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন চেষ্টা করবো যে বল বিভাজন কীভাবে করতে হয়। আমি একটা বল আঁকলাম, এই বলটা হচ্ছে এইটা, এই এখান থেকে এই একটা বল আঁকলাম, ওকে। এইটা কিন্তু এক্স অক্ষেও নাই ওয়াই অক্ষেও নাই, এটা একটা স্কেলে আমি আঁকছি। এটা স্কেলটা আমি উল্লেখ করতেছি না, ধরো এটা একটা বল, এটার মান হচ্ছে 53.85, আমি একটু লিখে দিই এখানে, এটার মান হচ্ছে 53. লেখালেখিতে একটু সমস্যা হয়, এটার মান হচ্ছে 53.85। আচ্ছা, 53.85 কেন নিলাম আমি একটু পরে ক্লিয়ার করতেছি, কারণ আমি একটু হিসাব করে আগেই হিসাব করে রাখছি আর কি, যে বলটা আমি বিভাজন করবো 53.85 এবং এইটা এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেলটা করতেছে এখানে, এই যে এখানে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 21.8 ডিগ্রিতে আছে, 21.8 এই বলটাকে আমাদের কি করতে হবে? বিভাজন করতে হবে। এই বলটাকে আমাদের বিভাজন করতে হবে। 53.85 নিউটন একটা বল, যেটা কোনাকুনি অবস্থানে আছে, এক্স অক্ষেও নাই ওয়াই অক্ষেও নাই, এবং কোনাকুনি অবস্থানে প্রথম কোয়াড্রেন্টে আছে 21.8 ডিগ্রি, এটাকে বিভাজন করতে হবে। তো আমরা একটু আগে তো শিখছি বল কীভাবে আঁকতে হয়, আমরা কিন্তু এই বলটা কিন্তু ওইভাবেই আঁকছি, স্কেল অনুসারে আঁকছি, মাপ মতোই আঁকছি, ছোটো বড়ো আঁকিনি, আন্দাজে আঁকিনি, স্কেল অনুসারেই আঁকছি। স্কেলটা আমি উল্লেখ করতেছি না, যেহেতু স্কেল উল্লেখ করার এখন দরকার মনে করতেছি না, কারণ হচ্ছে আমি স্কেলটা তোমাকে দেখাতে পারবো না, কারণ
তাহলে এটা 53.85 নিউটন একটা বল 21.8 ডিগ্রি কোণে আছে, এটা বিভাজন করতে হবে। এই বিভাজন করলে এটা একটা কোণাকুণি বল, মনে রাখবা একটা বলকে বিভাজন করলে কোণাকুণি বলকে বিভাজন করলে দুইটা অক্ষাংশ পাওয়া যাবে, একটা হচ্ছে এক্স অক্ষের অক্ষাংশ, একটা হচ্ছে ওয়াই অক্ষের অক্ষাংশ। এক্স অক্ষ কোনটা? এটা হচ্ছে এক্স অক্ষ বল বিভাজনে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষতে চিনি, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে এই বলটাকে যদি আমি বিভাজন করি, বিভাজন করলে দুইটা পাওয়া যাবে, একটা হচ্ছে এক্স অক্ষাংশ আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষাংশ, ঠিক আছে। আর এক্স অক্ষাংশটা দেখতে এরকম হবে, আমি একটু এটা আলাদা একটু আঁকি, আলাদা একটু দেখাই। এই বলটাকে ভাগ করলে দুইটা হবে, যে বলটা ছিল, বলটা হচ্ছে এইটা, আমাদের যে বলটা ওইটা, এরপরে ভাগ করলে একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে, মনে থাকবে। তার মানে এইটা ছিল 53.85 নিউটনের বলটা, এই বলটাকে বিভক্ত করলে একটা এদিকে যাবে আর একটা এদিকে যাবে, ওকে। এই বলটা কত ডিগ্রি কোণে ছিল? 21.8 ডিগ্রি কোণে। তাহলে বিভাজন করার নিয়মটা কি? বিভাজন যে কোনো কোণাকুণি বল, যে কোনো কোণাকুণি বল আমরা যদি বিভাজন করি দুইটা অক্ষাংশ পাওয়া যাবে, একটা হচ্ছে এক্স অক্ষাংশ আর একটা হচ্ছে ওয়াই অক্ষাংশ। এইটা হচ্ছে তোমার এক্স অক্ষাংশ, এই যে আমি যেটা এই যে এটা হচ্ছে তোমার এক্স অক্ষাংশ আর এটা কি ওয়াই অক্ষাংশ। আমি আরেকটু চেষ্টা করি, আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। ধরো একটা বল আছে এইদিকে, আর একটা বল আছে, এই বলটা হচ্ছে এইদিকে, এইদিকে। এইটারে আমি যদি উপাংশ ভাগ করি দুইটা পাওয়া যাবে, একটা হবে এক্স অক্ষেরটা এই যেটা, আর একটা হচ্ছে ওয়াই অক্ষেরটা এটা, ওকে। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা না, কিন্তু এটা না, এইটা না, এই পাশে। মানে যে বলটাকে আমি বিভাজন করব ওই বলটা বিভাজন করে দুইটা পাওয়া যাবে, দুইটার মাঝখানে থাকবে মেইন বলটা, এইটা। তাহলে এটা হচ্ছে মূল বল, এটা মূল বল, এটা হচ্ছে মূল বলটা, এটা বিভাজন করলে আমরা এইটা পাবো এক্স অংশ আর একটা হচ্ছে কি ওয়াই অংশ, ক্লিয়ার। আবার একটু দেখায়, ধরো আর একটা বল নিলাম, এই যে এই বলটা, এই বলটা, এই বলটা, এটা একটা অ্যাঙ্গেলে আছে, এখানে একটা অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলটা আমি লিখ করতেছি না। এই বলটা আমরা যদি এটা বিভাজন করি তাহলে কি হবে? বিভাজন করলে একটা যাবে এইদিকে, একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে, ওকে। একটা যাবে এইদিকে একটা যাবে, তার মানে এই বলটা মাঝখানে থাকবে, এই বলটা থাকবে মাঝখানে, বিভাজন করলে দুই পাশে দুটো চলে যাবে। এখন আমরা যেটা করতেছিলাম ওই যে 53.85 নিউটন বল 21.8 ডিগ্রি কোণে আছে, এইটাকে আমরা বিভাজন করব। বিভাজন করলে আমরা আলাদা চিত্র আঁকি, এখানে এই চিত্রটা থাকুক বোঝানোর সুবিধার্থে আমরা রাখলাম। আলাদা চিত্র যদি আঁকি তাহলে বিভাজন করলে এটা হবে, এটা দেখা একটা, এটা হচ্ছে মেইন বলটা, এটা 50.85 ডিগ্রি কোণে, এটা বিভাজন করলে একটা এইদিকে যাবে, এইদিকে একটা বিভাজন করলে এটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে, ঠিক আছে। তার মানে এটা মাঝখানে থাকবে, এটা হচ্ছে মেইন বলটা, এটা মেইন বল, একটা একটা এক্স অংশ একটা হচ্ছে ওয়াই অংশ। এখন আমরা দেখবো এই বিভাজন করার পরে এটার মান কত হবে, এটার মান কত হবে, মানটা রেখে দিই। এইটা কত বলো দেখি, এটা হচ্ছে 50.85 মিটার, এইটার মান হবে, আমি লিখতেছি দেখো, আমি ক্যালকুলেটর হিসাব করছি, কীভাবে করতে হয় তোমার কি পরে শেখাচ্ছি। এটার মান হবে তোমার 50 নিউটন, 50 নিউটন, আর এটার মান হবে তোমার 20 নিউটন, এটার মান হবে তোমার 20 নিউটন।
তার মানে এই 53.85 নিউটন বলকে যদি আমি বিভাজন করি, বিভাজন করলে একটা হবে 50 নিউটন, একটা হবে 20 নিউটন। ঠিক আছে। আচ্ছা আমি একটু আবার একটু চেক করে দেখি ক্যালকুলেটারে আমি যেভাবে করছি তাতে ঠিক আছে নাকি, আমি চেক করে দেখি, তারপর আমি বলতেছি আবার। হ্যাঁ ঠিক আছে, আমরা যেটা করছি এটা ঠিক আছে। তার মানে এই মেন বলটা হচ্ছে তোমার 50.53.85, এটা এটা হচ্ছে 53 মেইন বলটা, 53.85 নিউটন। এটাকে বিভাজন করার পরে দুটো অংশ হয়েছে, একটা হচ্ছে 50 নিউটন, একটা হচ্ছে 20 নিউটন। এখন একটা প্রশ্ন দেখো তোমার আসতে পারে, 53.85 নিউটন আমরা স্কেল যদি চিন্তা করি, স্কেল অনুযায়ী যদি চিন্তা করি, তাহলে আমাদের আঁকা কিন্তু ঠিক নাই। এবং এখানে 53.85 নিউটন যে যতটুকু আসছে, 50 নিউটন তার সাথে বড় হয়ে গেছে না, দেখো তো। এই যে এখানে 53.85 নিউটন যে বলটা আমরা আঁকলাম, তার থেকে এই 50 নিউটন বলটা অনেক বড় হয়ে গেছে, এবং এই তুলনায় 20 নিউটনও কিন্তু বড় আছে। তার মানে আমাদের আঁকাটা ঠিক হয়। আমরা আমাদের যদিও এই স্কেল অনুসারে মানে আমাদের অঙ্ক করার দরকার নাই, মানে ঠিক অ্যাকুরেটলি কত ইঞ্চি কত লম্বা হইলো, বড় ছোট হইলো কিনা এসব দেখার দরকার নাই। তারপর আমরা একটু দেখি কীভাবে করতে, কারণ আমরা অ্যাকুরেটলি একটু করি। অ্যাকুরেটলি করলে এই যে 53.85 নিউটন বল, যেটা আঁকলাম এটা এখানে, এটা হচ্ছে 53.85, এবং 53.85 কিন্তু 21.8 ডিগ্রি কোণে আঁকতে হবে। আমি যদি এইভাবে আঁকি তাহলে কিন্তু হবে না। এইভাবে আঁকলে কত ডিগ্রি হয়? 80 ডিগ্রি হয়ে গেছে। এটা এইভাবে যদি আঁকি তাহলে আমাদের 21.8 ডিগ্রি কোণে আসবে। ঠিক আছে আমরা বলতে, তাই না? এটা বললাম। আর একটু বড় আঁকবো, এই যে করলাম। এটা হচ্ছে তোমার 53.85 নিউটন বল। আমি বলটা একটু লিখে দিই এখানে, 53.85, এটা 53.85। আর এটা কত ডিগ্রি কোণে আছে এখানে? এখানে এটা আছে, এই যেখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 21.8 ডিগ্রি কোণে। এখন এই বলটাকে আমি বিভাজন করব, বিভাজন করার জন্য তাহলে এটা 53.85, 53.85 নিউটন, এটা হচ্ছে 53.85 নিউটন। এই বলটা, এই বলটা 53.85 নিউটন। বিভাজন করার সময় এখন আমরা খেয়াল রাখবো বড় ছোট যাতে না হয়। বিভাজন করতে গেলে আমরা এই দিকে একটা রেখা টানবো, এই দিকে, আর এই দিকে একটা রেখা টানবো। এই রেখা টানার সময় একটু খেয়াল রাখবো, তাহলে স্কেল ঠিক থাকবে। এই রেখা টানার সময় এই দিকে রেখা টানবো, একটা এক্স অংশ, এই যে রেখা টানতেছি, টানতেছি, এই দেখো বড় হয়ে গেল কিন্তু, তাই না? 53 থেকে 50 বড় হয়ে গেছে। তাহলে এটা মাপ ঠিক থাকবে। তোমার রেখা টানার সময় এত বড় না টেনে এইটারে টানবা ঠিক এই যে এই বলের মাথা পর্যন্ত। দেখো কোন পর্যন্ত, দেখো তো, এই যে পর্যন্ত, এতটুকু না, এতটুকু না, আরেকটু বড় হবে, আরেকটু বড়, কতটুকু যাবে? এই যে এই বল পর্যন্ত যাবে, এই দুইটা। ঠিক আছে, এটা হলো এক্স অংশ। আর ওয়াই অংশ হবে, ওয়াই অংশ হবে এই যেটা, এত বড় না, তাহলে এতটুকু, এত ছোটও না, এতটুকু না। এটা করতে হবে এই মাথা পর্যন্ত, মানে এই যে এই পাশে যে বলটা আছে, এই বলে, এই দেখো যেটা, এই যে এখান থেকে সোজা থাকতে হবে। আমরা বলটা এরকম ভাবে আঁকবো যাতে এই যে বলের যে মেইন বলের যে মাথা, মাথা বরাবর থাকে। দেখো এটা মানে একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করতে হবে। তাহলে দেখো এটা কোন পর্যন্ত আছে, যে এখান থেকে সোজা এই মাথা, আর এখান থেকে সোজা এই মাথা। তাহলে এখন আমাদের বলটা অ্যাকুরেট ঠিক আছে। তাহলে এখন এইটা যদি হয়, এইটা কত হবে, আর এইটা হবে আরেকটা অংশ। এটা আমার ঠিক নাই, এটা বড় হয়ে গেছে। দেখো এই 50 নিউটন বলটা এই সোজা হাঁক করতেছিল, এই যে এই পর্যন্ত হাঁক করতেছিল, এই পর্যন্ত। এটা বড় হয়ে গেছে না, অর্ধেক, এটা থেকে বড় হয়ে গেছে। 20 নিউটন বলটা কিন্তু এই সোজা হওয়া কথা ছিল, এই যে সোজা, এই যে সোজা।
তখন নিয়ম কি, বল যখন আমরা উপাংশে বিভক্ত করব, বিভাজন করব, মেইন যে বলটা আছে ওই বলের দুই পাশে দুটো রেখা টানবো, একটা এই পাশে একটা এই পাশে। আমি রেখাগুলো কি কতটুকু বড় রাখবো, এত বিশাল বড় করে রাখবো না, এই রেখাটা টানার সময় যাতে এইটার মাথা বরাবর থাকে, এই বরাবর, আর এই রেখাটা টানার সময় যাতে এই বরাবর থাকে, তাহলে এইটা হচ্ছে তোমার বিভাজন হয়ে গেল। আমরা অ্যাকুরেটলি করছি, তাহলে এটার নাম কত হবে 50 নিউটন, আর এটার নাম কত হবে 20 নিউটন। ঠিক আছে, বুঝছো? তাহলে মাঝখানে আমাদের এটা ঠিক হয়নি, কিন্তু এটা ডিলিট করে দিলাম। আমি আবার বলতেছি, মেইন বলটা এটা আমার চিত্র হয়েছে, এটা একে রাখছি, এই বলটাকে বিভাজন করলে দুইটা বল হবে, একটা এক্স অংশ আর একটা কত ওয়াই অংশ। এক্স অংশটা হবে এখান থেকে এতটুকু, ওয়াই অংশটা এখান থেকে এতটুকু, যেমন চিত্র আছে এটা। আর এটা কত ডিগ্রি কোণে আছে, 21.8 ডিগ্রি কোণে। ক্লিয়ার তো? আচ্ছা, এখন এই যে আমি 50 এই বলটা যে 50, তোমাকে আমি বলছি এটা 50 নিউটন, এটা 50 নিউটন না? আমি একটু আগে বললাম এটা 50 নিউটন, আর এটা কত নিউটন, 20 নিউটন। আর এটা হচ্ছে তোমার 53.85 নিউটন, এটা 53.85 নিউটন, 85 নিউটন। আর এটা হচ্ছে 21.8 ডিগ্রি, 21.8 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন আমরা শেখাবো যে এই যে 50 নিউটনটা কীভাবে বের করলাম, কিংবা এই 20 নিউটনটা বলটা কীভাবে আমরা বের করলাম, এইটা এখন আমরা শেখাবো। যে এখানে 20 নিউটন কোথায় পাইলাম, এই 50 নিউটন বা হিসাব করলাম কীভাবে, এটা শেখাবো। কিন্তু এটা শিখতে গেলে আমাদের যেভাবে বিভাজন করছি ঠিক এইভাবে বিভাজন না করে একটু অন্যভাবে করতে হবে। আমি দেখাই, আবার একটু দেখো মনোযোগ দিয়ে। আমাদের মেইন বলটা ছিল এইটা, বিরক্ত লাগতেছে নাকি? একটু কষ্ট করতে হবে তো। মেইন বলটা ছিল এইটা, 21.8 ডিগ্রি কোণে, এটা দেখলাম এইদিকে। ঠিক আছে, এটা ছিল তোমার 53.85 নিউটন পার, 53.85 নিউটন পার, 53.85, 53.85 নিউটন পার। এটা হচ্ছে 53.85। ঠিক আছে, আমাদের মেইন বলটা এটা বিভাজন করতে হবে, 53.85 নিউটন পার, এবং এইটা আছে কত ডিগ্রি কোণে, 21 ডিগ্রি কোণে আছে। এটা আছে 21.8 ডিগ্রি কোণে, 21.8 ডিগ্রি কোণে আছে। এখন আমরা বিভাজন করব। আমরা বিভাজন করার জন্য একটা দেখাইছি যে কীভাবে আঁকতে হবে। 53.85 মেইন বলটা এইটার এই পাশে হবে, আঁকতে হবে একটা, আর একটা এই পাশে আঁকতে হবে। তাহলে আমরা এই পাশে একটা আঁকি। এই পাশে একটা আঁকতে গেলে কত বড় আঁকতে হবে, এই অনেক বড় না, এতটুকু না, এতটুকু না, এটা রাখতে হবে ওই মাথা বরাবর, এই যে মাথা বরাবর। ঠিক আছে না? নাকি একটা ছোট করব? না, ছোট করলে হয় না, এই মাথা বরাবর করতে হবে। দেখো এই যে। ঠিক আছে দাদা, এটা এটা একটা অ্যারোসিমা দিয়ে দিলাম আমরা, এটা একটা অ্যারোসিমা দিয়ে দিলাম। আরেকটা বল কোথায় আঁকতে হবে, এই পাশে আঁকতে হবে, এই যে এই পাশে সোজা এদিকে টানতে হবে। কিন্তু আমরা এখন এটা এই পাশে আঁকবো না, এই যে যেটা এই পাশে আঁকছি এটা এই পাশে না, এটা এই বলটাকে এই পাশে আঁকবো, এই বলটাকে আমরা এই পাশে না, এই বলটা রাখবো এখানে। বল বিভাজন বোঝার জন্য, বল বিভাজন বুঝতে হলে কী করতে হবে, এই বলটাকে আমরা আবার বলি, দেখো একটা বলকে বিভাজন করলে দুইটা বল হবে, দুইটা বল দুই পাশে আমরা আঁকবো, একটা এক্স অক্ষে আর একটা এক্স অক্ষে আর একটা ওয়াই অক্ষে। কিন্তু আমরা এই বলটাকে এখন এইভাবে না আঁকা
এক্স অক্ষটা ঠিক আঁকলাম, কিন্তু ওয়াই অক্ষটা এই পাশে না এঁকে আমরা আঁকবো এই পাশে, এই যে এই পাশে এঁকে দিলাম। দেখ এই পাশে এঁকে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এইভাবে না এঁকে আমরা, এইভাবে না এঁকে আমরা বোঝার জন্য, আমরা বল বিভাজনটা ক্লিয়ার করার জন্য এইভাবে না এঁকে, এইভাবে না এঁকে আমরা এইভাবে, তার মানে শুধু এই বলটাকে এই পাশে এঁকে এনে দিলাম, এই বলটাকে এই কোণের বিপরীতে নিয়ে যাবো, এই বলটাকে এই যে 21 ডিগ্রি কোণের বিপরীত হিসেবে দেখাবো, এটা দেখো। ঠিক আছে, এখন এইটা হচ্ছে এই 20 নিউটনটা, এই যে এটা হচ্ছে 20 নিউটন আর এটা হচ্ছে 50 নিউটন। হ্যাঁ, এখন তুমি ইজিলি বুঝতে পারবা যে এটা কীভাবে 20 আর এটা কীভাবে 50 হয়। একটু খেয়াল করে দেখো, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এবং ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তোমাদের মনে আছে আমি ত্রিভুজ শিখেছিলাম তোমাদের, এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ না, এটা একটা কোণ 90 ডিগ্রি কোণ, একটা অ্যাঙ্গেল নির্দিষ্ট করলে এই কোণের বিপরীত বাহুটা লম্বা, আর কোণের সাথে যে বাহুটা এটা ভূমি, আর 90 ডিগ্রি কোণে, যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা অতিভুজ। দেখো ভালো করে খেয়াল করে দেখো, একটা অতিভুজ সমকোণী ত্রিভুজ, এটা এই যে 90 ডিগ্রি, আমি একটা কোণ নির্দিষ্ট করছি, নির্দিষ্ট করলে এই কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্বা, আর এই কোণের সাথে যে বাহুটা সে বাহুটা হচ্ছে ভূমি। এক্ষেত্রে আমাদের তিনটা সূত্র লেখা যায়, তিনটা সূত্র না চারটা সূত্র লেখা যায়। একটা হচ্ছে সাইন থিটা, লম্ব বা প্রতিভুজ। আমরা এটা কোনাকুনির মধ্যে লম্ব ইজিক্যাল টু অতিভুজ ইন্টু সাইন থিটা, এটা মুখস্থ রাখতে বলছিলাম, মনে আছে? দেখো তো, আমরা কিন্তু এটা না, এটা মুখস্থ রাখতে বলছিলাম যে লম্ব ইজিক্যাল টু অতিভুজ ইন্টু সাইন থিটা। আমরা আরেকটা সূত্র পেয়েছিলাম ভূমি ইজিক্যাল টু অতিভুজ ইন্টু কস থিটা, তাই না? ভূমি ইজিক্যাল টু অতিভুজ ইন্টু কস থিটা। আরেকটা সূত্র যে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এই সূত্রটা আমরা মুখস্থ করতে বলছিলাম। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে এই এই বলটাকে বিভাজন করার পরে আমরা একটা ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো, যদি ত্রিভুজ তৈরি হয় নাই, বলটা বিভাজন করলে ঠিক এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা করছি কি, এটারে এখান থেকে এই বলটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে একটা ত্রিভুজের মতো করে ফেলছি। তাহলে এই ত্রিভুজের মধ্যে অতিভুজ কত বলো দেখি, এই ত্রিভুজের অতিভুজ কত? এই 53.85 মিটার, কারণ এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু, এটা এটা হচ্ছে 53.85, এটা অতিভুজ। তাহলে বলো দেখি লম্বা কত আর ভূমি কত? লম্ব হচ্ছে এই যে একটা কোণ নির্দিষ্ট করছেন, এটা বিপরীত বাহু, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এখন এই ত্রিভুজের লম্ব এবং ভূমি বের করলেই আমাদের বিভাজন হয়ে যাবে। করি দেখো, লম্ব আর ভূমি বিভাজন করো, লম্ব বের করো, এটা ক্যালকুলেটার কিন্তু তোমাদের ক্যালকুলেটার থাকলে বের করো। এটা কি লম্ব, লম্ব বের করার সূত্র কি দেখো, লম্ব ইকুয়াল টু প্রতিভুজ ইন্টু সাইন থিটা। প্রতিভুজ কত? 53.85 ইন্টু সাইন থিটা মান কত? 21.5। কিন্তু ক্যালকুলেটর দেখো, 53.85 ইন্টু সাইন 21.5 করে দেখো কত আসে, 20 নিউটন। কারণ এটা লম্বা, লম্বা ইকুয়াল টু 20 নিউটন আসবে। তোমরা ক্যালকুলেটরে একটু ডাটা পুট করে দেখো, অ্যাকুরেটলি 20 নিউটন আসবে, 19.99 এরকম আসবে আর কি। কারণ আমরা 53.85-এর পরে আরও কিছু ডাটা ছিল, ওগুলো আমরা বাদ রাখছি, যার কারণে অ্যাকুরেটলি 20 আসবে না, একটু কম আসবে। তাহলে এটা কি লম্ব বের করছি। এখন এই বাহুটা কি, ভূমি। ভূমি বের করার সূত্র কি? ভূমি বের করার সূত্র হচ্ছে ভূমি ইজিক্যাল টু অতিভুজ ইন্টু কস থিটা। এই দেখো, ভূমি ইজিক্যাল টু অতিভুজ ইন্টু কস থিটা, ভূমি ইজিক্যাল টু অতিভুজ ইন্টু কস থিটা। অতিভুজ কত আমাদের? 53.85 ইন্টু কস থিটা ইন্টু কস, এটা হিসাব করে দেখো, এটা 50 নিউটন আসবে। অ্যাকুরেটলি 50 নিউটন আসবে না, একটু কম বেশি আসবে আর কি, 50 নিউটন। এই তো আমরা বল বিভাজন শিখে ফেলছি। তাহলে বল বিভাজন মূলত, একটা বলকে বিভাজন করা মূলত আসলে দুইটা জিনিস বের করা, লম্ব এবং ভূমি। ক্লিয়ার? তার মানে আবার বলতেছি, একটা বলকে বিভাজন করা মানে হচ্ছে তার লম্ব এবং ভূমি বের করা। তাহলে এখন আমরা লম্ব এবং ভূমি বের করছি, এটা হচ্ছে অতিভুজ,
অতিভুজ, এটা লম্ব 20 নিউটন, আর এটা হচ্ছে ভূমি। আমরা আরেকটু চেষ্টা করি। তিপ্পান্ন দশমিক 85 নিউটন, এটা আমরা বিভাজন করছি। এটা আমরা আরেকটা বলকে বিভাজন করবো এখন, তোমরা করবো। ধরো এটা একটা বল আছে, একটা বল, তোমরা রুমে প্র্যাকটিস করো। এটা আছে 30 ডিগ্রি কোণে আছে, এটা আছে 30 ডিগ্রি কোণে, এটা আছে 30 ডিগ্রি। এটাকে আমাদের বিভাজন করতে হবে, এবং এই বলের মানটা হচ্ছে তোমার 200 নিউটন। 200 নিউটন বলের মানটা হচ্ছে 200 নিউটন। এটা কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। তাহলে 200 নিউটন বলকে বিভাজন করতে গেলে একটা এই পাশে আঁকতে হবে, একটা আঁকতে হবে এই পাশে, এটা একটা বল, আর একটা আঁকতে হবে এই পাশে। কিন্তু আমাদের আঁকাটা ঠিক হচ্ছে না, আমাদের আঁকা বড় হয়ে গেছে। দেখো এই রেখাটা অনেক বড় হয়ে গেছে, এত বড় আঁকা যাবে না। এই রেখাটা আঁকতে হবে এই সোজা, এই সোজা, আর এই রেখাটা আঁকতে হবে এই সোজা, তাই না? কিন্তু এই রেখাটা আবার এই পাশে আঁকবো না, এই পাশে আঁকবো। তাহলে আমি আবার একটু আঁকতেছি, আবার আগে দিয়ে আঁকি। তাহলে একটা বল হবে এইটা, এই দেখো সোজা এই বড় বল, এটা একটা। আরেকটা হবে এই পাশে যেটা আঁকতাম, এটা এই পাশে না আঁকে এই পাশে আঁকতাম, এই পাশে আঁকতাম। তাহলে দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে না? ত্রিভুজে এইটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর 200টা অতিভুজ। এখন এই বিভাজন করতে গেলে দুইটা অংশ হবে, একটা হবে এই লম্ব অংশ, আর একটা হচ্ছে ভূমি অংশ। এখন তুমি লম্ব এবং ভূমি ওই সূত্র প্রয়োগ করে ইজিলি বের করতে পারো। লম্ব ভূমি সূত্র প্রয়োগ করে তুমি ইজিলি বের করতে পারো। বের করে দেখো কত আসে। এটা কত আসে দেখো, এটা হবে লম্ব। লম্ব মানে, লম্ব মানে সূত্র কি দেখো, এই যে লম্ব মানে অতিভুজ ইন্টু সাইন থিটা, অতিভুজ ইন্টু সাইন থিটা। তাহলে এটা কত হবে? অতিভুজ হচ্ছে 200 ইন্টু সাইন থিটা, কত আসে? 100 নিউটন। 200 ইন্টু সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 0.5 ইন্টু 200, তাহলে এটা আসলে দেখো 100 নিউটন। এটা আসবে 100 নিউটন, এটা আসবে তোমার 100 নিউটন। ঠিক আছে, এটা হবে 100 নিউটন। এইটা কত হবে? এটা ভূমি। ভূমি মানে কি? প্রতিভুজ ইন্টু cos 30, প্রতিভুজ ইন্টু cos। এই যে ভূমি বের করার সূত্র হয়েছে এটা, এই দেখো ভূমি ইজ ইকাল টু অতিভুজ ইন্টু cos থিটা, অতিভুজ ইন্টু cos থিটা। তাহলে কত হবে? ভূমি কত হবে? অতিভুজ কত? 200, 200 ইন্টু cos 30, এটা আসবে তোমার 173.2 নিউটন। এটা আসবে 173.2 নিউটন। 173, 173 পয়েন্ট 173.2 নিউটন, 173.2 নিউটন। ক্লিয়ার হয়েছে তো তোমাদের মনে হয়? তো বল কীভাবে বিভাজন করতে হয় শিখছো তো? আসলে আসলে এইটা আসলে আমরা বিভাজনটা আসলে এইভাবে না করে, আমরা তো এইভাবে বোঝার জন্য এইভাবে ত্রিভুজ বানিয়ে ফেললাম। আসলে অরিজিনালি চিত্রটা হবে দেখতে এরকম। বিভাজন করা মানে হচ্ছে 200 নিউটন। এটা আমি বিভাজন করে দেখাই। হ্যাঁ, এখানে যেরকম করছে এরকম না, এটা বিভাজন করলে হবে 200 নিউটন। এই বলটা 200 নিউটন, এটা 200 নিউটন। এইটা হবে একটা বল 173.2 নিউটন, এটা। আর একটা হবে এইটা 100 নিউটন। মেইন বল হচ্ছে এইটা 200 নিউটন। 200 নিউটন ভাঙলে একটা, এইটা হবে একটা, আর একটা হবে এইটা। এইটা হবে 100 নিউটন, আর এটা হবে
কিন্তু এটাকে আমরা এই পাশে একটা ত্রিভুজ বানাই ফেলবো, এটাকে এই পাশে অথবা এইটার এই পাশে নিব, মোট কথা একটা ত্রিভুজ গঠন হবে। দেখো এটার এই পাশে নিলে একটা ত্রিভুজ হবে, অথবা এটাকে এই পাশে নিলে একটা ত্রিভুজ হবে। ওকে, এটার নাম হচ্ছে বল বিভাজন। বল বিভাজন। এখন আমরা কাজ করব, এখান থেকে আমরা বল সংযোজন শিখব। এখান থেকে আমরা বল সংযোজন শিখব। ধরো একটা বল আছে, আমরা নতুন নতুন একটা জিনিস করতেছি। ধরো এখানে একটা বল আছে, এই বলের মান হচ্ছে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, আবার এটার সাথে মিলে না, এটা 173 ধরো এখানে একটা বল আছে 173.2 নিউটনের একটা বল আছে, আর এটা আছে 100 নিউটনের একটা বল আছে, 100 নিউটনের একটা বল আছে। এটা 173.2 নিউটন, আর এটা 100 নিউটনের বল আছে। এই দুইটা বল কি করতেছে, এখানে ছোট্ট একটা বস্তু আছে, এই বস্তুর উপরে টানাটানি করতেছে। এই ছোট্ট একটা বস্তু আছে, এই বস্তুর উপরে টানাটানি করতেছে। তাহলে এই বল আর এই বলের মিলিত ফলাফল কত? এই বল এবং এই বলের মিলিত ফলাফল কত? এইটা হচ্ছে বল সংযোজন। আমরা একটু আগে বল বিভাজন করলাম, এখন করলাম সংযোজন। তাহলে এই বল আর এই বলের মিলিত ফলাফলটা ঠিক কত হবে? ওকে, দেখো এখানে 173.2 নিউটন আর 100 নিউটন বলে মিলিত ফলাফল কি হবে? তুমি একটু চিন্তা করো, ছোট্ট একটা বস্তু আছে এখানে, এই বস্তুকে দুইটা বলে টানতেছে, একটা বলে এইদিকে টানতেছে, একটা বলে এইদিকে টানতেছে। এদিকে একটু বেশি বলে টানতেছে, এদিকে কম বলে টানতেছে। তাহলে এই বস্তুটা শেষ পরিণতি কী হবে? শেষ পরিণতি হবে এইটা এইদিকে চলে যাবে, তাই তো মনে হয়। এই বস্তুটা এইদিকে চলে যাবে, এদিকে চলে যাবে না, কোনাকুনি চলে যাবে। এখন কথা হচ্ছে কোনাকুনি ঠিক কত বলে যাবে? এটা যদি বের করতে পারি, বের করার নিয়মটা হচ্ছে বল সংযোজন। এই বল এবং এই বলের ফলাফল, এই বল এবং এই বল একত্র করলে, সংযোজন করলে যে বলটা হবে তার নাম হচ্ছে, এই নিয়মটা হচ্ছে বল সংযোজন। আর একটাকে যেটা করলাম এটা বল বিভাজন, এটার নাম বল সংযোজন। তাহলে এটাই বল সংযোজন। একটু তোমরা ধারণা করতে পারো যে কত হইতে পারে বল সংযোজন করলে। এটার মান হবে 200। আমরা এইটাই তো করলাম একটু আগে, এই যেখানে করছি এটাতে আমরা উল্টা করতেছি এখন। আগে ছিল কোনাকুনিটাতে আমরা দুইটা ভাগে ভাগ করছি, এই যে কোনাকুনি যে বলটা ছিল দুইটা অংশ ভাগ করছি, একটা এইটা আর এইটা। এখন কি করব, এই দুইটা অংশকে আবার এই একটা বানাবো। তাহলে এই 100 আর এই 173 আমরা কি করব, একটা বানাবো। তাহলে আগে কোনাকুনি যে ছিল বলটা, ওই বলটাকে দুইটা অংশে ভাগ করা মানে হচ্ছে বল বিভাজন, আর দুইটাকে একত্র করা মানে কি, বল সংযোজন। তার মানে এই এই বল আর এই বলটা যদি একত্রে একটা বল বানাই তার নাম হবে বল সংযোজন। এটি আমরা করবো এখন। বল সংযোজন করার নিয়মটা হলো, বল সংযোজন করার নিয়মটা হলো বল সংযোজন করার নিয়মটা হলো 173.2 নিউটন এই বলটা আর এই বলটা সংযোজন করতে হবে। যে কোনো একটা বলকে, আমাদের কাছে যে কোনো একটা বলকে জায়গা পরিবর্তন করতে হবে। আমরা এই বলটাকে জায়গা পরিবর্তন করলাম, এই বলটাকে আমরা এখান থেকে নিয়ে, এই যে এখানে ছিল না বলটা, এই বলটাকে আমরা এখান থেকে নিয়ে ঠিক এখানে বসাবো। এই বলটাকে আমরা ট্রান্সফার করে এখানে বসা দিলাম, এই বলটা এখানে ছিল, এই বলটাকে ট্রান্সফার করে এখানে বসা দিলাম। তাহলে এই বলটা আমরা বাদ করে দিলাম, এই বলটা আমরা বাদ করে দিলাম। আমরা বল সংযোজন শিখতেছি, তাহলে এই বলটাকে ট্রান্সফার করে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখো এইটা একটা বাহু আর এইটা একটা বাহু। এখন আমরা যেটা করব, এই বলের লেজ, দেখো এই বলের লেজ সাথে ওই বলের মাথা যোগ করে দিব। এই বলের লেজ, এটা হেড, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল, এটা হেড, এই যেটা কিন্তু একটা মাথা আছে এখানে। এই বলের মাথা হয়েছে এটা নিচের বলে 173
টু বলের মাথা হচ্ছে এটা, হেড হচ্ছে এটা, আর টেল বা লেজ হচ্ছে এটা। এই বলের লেজের সাথে ওই বলের মাথাটা আমরা একটা রেখা দিয়ে যোগ করে দিব। তাহলে যে রেখাটা পাইলাম এইটাই হচ্ছে সেই বলটা, যে বলটা আমরা সংযোজন করতে চাইতেছি, যে বলটা এটা হচ্ছে এই বলটা। ঠিক আছে, আমাদের এই বলটা কিন্তু 100 নিউটন। আমাদের কিন্তু অনেকে ভুল বুঝে, এটা কিন্তু 100 নিউটন না, আমাদের এই বলটা হচ্ছে 100 নিউটন। এই যে এই বলটা হচ্ছে 100 নিউটন। আচ্ছা, তাহলে দেখো তো একটা ত্রিভুজ হয়ে গেছে না, আবার আগের মতো একটা ত্রিভুজ হয়ে গেছে। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। কিন্তু এই কোণটা তো আমরা জানি না, এই কোণটা কত আমি জানি না। যদিও জানি যে এখানে 30 ডিগ্রি, কারণ এইটাই আমি এখানে করতেছি। তাহলে আমাদের মূলত এখন বের করতে হবে এই অতিভুজটা, এই যেটা, এটা বের করতে হবে। অতিভুজ বের করার সূত্রটা কি দেখো তো একটু খেয়াল করে। এই যে পিথাগোরাসের একটা সূত্র আছে, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই না? এই যে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা যদি এটা বের করতে চাই যেটা, তাহলে আমি সূত্রটা লিখতে পারি এইভাবে, স্কয়ার দিয়ে না লিখে এরকম লিখতে পারি, অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা অতিভুজ স্কয়ার না লেখা আমরা অতিভুজ, তাহলে এই পাশে রুট করে দেব। তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু হবে রুট ওভার লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে তুমি ক্যালকুলেটর একটু ক্যালকুলেশন করে দেখো, এটা অতিভুজ যদি ধরি, অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা যদি লম্বা ধরি, রুট ওভার 100 স্কয়ার যোগ 173.2 স্কয়ার। দেখো ক্যালকুলেটর করতে এখন মান 200 এখানে, মান কত আসবে? 200, এটার মান আসবে 200। এটা হয়ে গেল, এটার নাম হচ্ছে বল সংযোজন। দুইটা বলকে একটা বলে পরিণত করলাম। এখানে যেটা করছিলাম আমরা, এটার নাম কি? বল বিভাজন। মানে একটা বল ছিল 200 নিউটন, এটাকে ভাগ করে দুইটা বানিয়েছি, একটা 100, একটা 173। এখন কি করলাম, এই 173 আর 100 একত্র করার পর আমরা 200 বানাইলাম। এটার নাম হচ্ছে বল সংযোজন। এখন কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই অ্যাঙ্গেল বের করার জন্য, এই অ্যাঙ্গেল বের করার জন্য আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এটা ধরলাম আমি থিটা, এই অ্যাঙ্গেলটা বের করবো আমরা। এই অ্যাঙ্গেল বের করার জন্য আমরা লিখতে পারি এরকম, যেহেতু আমরা ত্রিভুজের তিনটা বাহুই জানি, যদি এটা অ্যাঙ্গেল হয়, এটা যদি অ্যাঙ্গেল ধরি আমরা তাহলে এটা লম্ব, এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। ত্রিভুজের ক্ষেত্রে তিনটা সূত্র আছে আমরা জানি, দেখা যেটা সাইন থিটা সমান লম্ব বা অতিভুজ, কস থিটা সমান ভূমি বা অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বা ভূমি। তাহলে এই থিটা বের করার জন্য এই তিনটা সূত্রে আমরা প্রয়োগ করতে পারি, সাইনের সূত্র, কজের সূত্র আর ট্যানের সূত্র। প্রথম আমরা সাইনের সূত্রতে লম্বা বের, এই থিটা বের করার সূত্র চেষ্টা করি। প্রথমে সাইনের সূত্র তো লিখতে হবে, আমি হাতের লেখাটা এখানে সুন্দর হবে না, এটা হবে সাইন থিটা। আমাদের বের করতে হবে কিন্তু থিটার মান, সাইন থিটা সমান সমান হবে, সাইন থিটা সমান সমান হবে কি হবে, লম্ব বা অতিভুজ। লম্ব কত দেখো প্রথমে, এই কোণের বিপরীত যেহেতু লম্ব 100, 100 বা অতিভুজ কত 200। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, থিটার মান চলে আসবে। দেখো থিটার মান চলে আসবে তোমার 30 ডিগ্রি। ক্যালকুলেশন করে দেখো 29.99 ডিগ্রি আসতে পারে, কিন্তু আমরা 30 ডিগ্রি ধরলাম। পারবো তো? তাহলে এটা এগুলো একটা পদ্ধতি থিটা বের করার। আচ্ছা, থিটাটারে কিন্তু এইভাবে না বের করে আরেকভাবে বের করা যায়, কস থিটাটা বের করা যাবে। কস থিটা যদি বের করি তাহলে সূত্রটা হবে এরকম, এই যে কস থিটা সমান কস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা সমান ভূমি বা অতিভুজ। ভূমি কত বলো এখানে, একটা ত্রিভুজ, ত্রিভুজের অ্যাঙ্গেল এসে অ্যাঙ্গেলের সাথে বাহুটা, এটা ভূমি, আর অতিভুজ কত 200, তাহলে লিখতে হবে 173.2। ভূমি হচ্ছে 173.2, 173
0.2 আর অতিভুজ কত 200। এখান থেকে তোমার থিটা বের করা যাবে, ক্যালকুলেশন করে থিটার মান কত আসবে 30 ডিগ্রি। বুঝতেছ? এখান থেকে থিটার মান 30 ডিগ্রি আসবে। আচ্ছা, এই থিটাটা আরেকভাবে বের করা যাবে। ওই যে সূত্র আছে কয়টা, 3টা না, ওই যে ট্যান থিটা, এটা বের করা যাবে। তাহলে আমরা যদি এখন ট্যানের সূত্র লিখি, দেখো ট্যানের সূত্র লিখতেছি, ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। এখন লম্ব কত, কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে 100 আর ভূমি হচ্ছে এটা। তাহলে 100 ভাগ 173.2, 173. তোমরা নিজে নিজে একটু ক্যালকুলেশন করে চেক করে দেখো ঠিক আছে কিনা। এখান থেকে একটা থিটা চলে আসবে, এই যে থিটা, থিটার মান আসবে তোমার 30 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান 30 ডিগ্রি। তার মানে এখান থেকে এই থিটাটা বের করা যাবে 3 পদ্ধতিতে, সাইন থিটাতে বের করা যাবে, কস থিটাতে বের করা যাবে এবং ট্যান থিটাতেও বের করা যাবে। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম বল কিভাবে বিভাজন করতে হয় এবং বল কিভাবে সংযোজন করতে হয়। আমরা সব কিছুই আবার একটু ক্লিয়ার বোঝার জন্য আবার ডিটেলস একটু দেখি, মুছে দিলাম। আবার একটু দেখি, মনে করে একটা বল আছে এইদিকে, এই বলের মান হচ্ছে তোমার এফ, এম এর বলটা আছে থিটা ডিগ্রি কোণে, এই বলটা আছে থিটা ডিগ্রি। এই বলটাকে বিভাজন করতে হবে, এই বলটাকে বিভাজন করতে হবে। বিভাজন করার নিয়ম কি বলতেছি, বিভাজন করার নিয়ম হলো এই বলটাকে বিভাজন করতে হবে। বিভাজন করার নিয়ম হলো এই বলের এই পাশে একটা রেখা টানতে হবে এরকম, আর এই সোজা একটা রেখা টানতে হবে, ত্রিভুজ গঠন হয়ে যাবে। একটা বল হবে এইটা, এইটা হবে একটা বল, আর একটা বল হবে এইটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এইটা হচ্ছে এফটা কোনটা, এফটা হচ্ছে অতিভুজটা হচ্ছে এইটা হচ্ছে এটা হচ্ছে এই যে বলটা হচ্ছে অতিভুজটা। এটা বিভাজন করলে এই অতিভুজ এফ বিভাজন করলে দুইটা হবে, একটা হবে এইটা আর একটা হবে এইটা। একটা ত্রিভুজ গঠন হয়েছে সমকোণী ত্রিভুজ, এই কোণের বিপরীত বাহু এটা আর কোণের সাথে বাহুটা এটা। কোণের বিপরীত বাহু এটার নাম হচ্ছে লম্ব আর এটার নাম হচ্ছে ভূমি। তাহলে এটার নাম হবে কি, এটার লম্ব বের করার সূত্র কি, লম্ব বের করার সূত্র দেখাইতেছে আমি, যে লম্ব বের করার সূত্র হচ্ছে অতিভুজ ইন্টু সাইন থিটা, আর ভূমি বের করার সূত্র কি অতিভুজ ইন্টু কস থিটা। তাহলে আমি যদি বলি এই লম্ব কত, লম্ব হবে অতিভুজ ইন্টু সাইন থিটা। অতিভুজের মান কত বলো, এফ, এফ সাইন, এফ সাইন থিটা হবে এফ সাইন থিটা। আর নিচের এটা কি, এটা ভূমি, ভূমি বের করার সূত্র কি অতিভুজ ইন্টু কস থিটা। অতিভুজ কত এফ কস, মান বসাই দিলে হবে, আমরা তো মানটা দিই নাই, শুধুমাত্র এফ কস থিটা। তার মানে একটা বলকে যদি বিভাজন করি, এফ নামের একটা বলকে যদি বিভাজন করি, এর বলটা দুইটা অংশে ভাগ হবে, একটা হচ্ছে এফ সাইন থিটা আর হবে কি এফ কস থিটা। আরেকটা ট্রাই করি আমরা, মান দিয়ে দেবো নাকি মান ছাড়া দেবো। ধরো এদিকে একটা বল আছে, এটা ধরলাম আমি পি বল, পি বল, পি বলটা এখানে থিটা ডিগ্রি কোণে আছে, এই যে এখানে আছে থিটা ডিগ্রি কোণে আছে পি বলটা, পি বলটা থিটা ডিগ্রি কোণে আছে। এখন এই পি বলকে বিভাজন করতে পারবো,
পি বলকে বিভাজন করলে দুইটা হবে, পি বলকে বিভাজন করলে দুইটা হবে। একটা হচ্ছে পি বলকে বিভাজন করলে দুইটা হবে, একটা হচ্ছে পি, আমি দুটো একটু আগে দেখাই, দুটো একটু আগে দেখাইতেছি। একটা হচ্ছে এইটা এত বড় না, একটু ছোট করতে হবে, এই যে ছোট। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইদিকে, আরেকটা হচ্ছে পি বলকে বিভাজন করলে দুটো বল হয়েছে, একটা এটা আর একটা এটা। তার মানে একটা ত্রিভুজের মতো অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো এখন বলো দেখি এই বলের মান কত হবে আর এই বলের মান কত হবে। এটা যদি ত্রিভুজ হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কোণ, এই 90 ডিগ্রি বিপরীত বাহু, এটা অতিভুজ, পিটা হচ্ছে অতিভুজ। আর এইটা যদি কোণ হয়, এই কোণের বিপরীত বাহু লম্ব, এটা লম্ব, আর এটা ভূমি, এটা লম্ব আর এটা ভূমি। তাহলে এটার মান হবে, আমি যদি লম্ব বের করার চেষ্টা করি, লম্ব বের করার জন্য সূত্র হয়েছে কি, লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ ইন্টু সাইন থিটা। লম্ব মানে কি, অতিভুজ ইন্টু সাইন থিটা। তাহলে কী হবে, এটার মান হবে, এটা লম্ব হলে এটা হবে পি সাইন থিটা, এটার মান হবে পি সাইন থিটা, পি, এটার মান হবে পি সাইন থিটা। লেখাটা একটু কষ্ট করে লিখতে হইতেছে কারণ মাউসে লেখা যায় না, এটা পি সাইন থিটা। আর এটা হচ্ছে ভূমি, ভূমির মান কত হবে, অতিভুজ ইন্টু কস থিটা। এই দেখো ভূমি মানে অতিভুজ ইন্টু কস থিটা, তাহলে অতিভুজ কত পি, এটার মান কত হবে পি কস থিটা। আচ্ছা, পি কস থিটা, পি কস, ক্লিয়ার তো, তাই না? আচ্ছা, এখন যদি আমি একটু অন্য কাজ করি, এই যে পি বলটা আছে না, এই যে পি বলটা আমি আবার রাখতেছি, পি বলটাকে আবার বিভাজন করব, পি বলটাকে আমি আবার বিভাজন করব, এটা হচ্ছে পি বলটা, পি বলটাকে আমি বিভাজন করব। আচ্ছা, আমরা অ্যাঙ্গেল একটু আগে নির্দিষ্ট করে দিয়েছিলাম যে অ্যাঙ্গেলটা কোথায় ছিল, এই যে এই থিটাটা ছিল এক্স অক্ষের সহিত, এটা এক্স অক্ষ, এক্স অক্ষের সহিত আমরা অ্যাঙ্গেলটা নির্দিষ্ট করে দিয়েছিলাম থিটা এটা। কিন্তু এখন যদি আমি বলি অ্যাঙ্গেল এইটা নির্দিষ্ট করে দিই, আমি যদি বলি অ্যাঙ্গেল এইটা, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু বলটা কিন্তু বিভাজন আর আগের মতো হবে না, মানে একটু আগে অ্যাঙ্গেল ছিল এই উপরে এক্স অক্ষের সাথে, আর এখন অ্যাঙ্গেলটা কোথায়, অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে। এখন কিন্তু এইটা বিভাজন যেভাবে করছে এটা এইভাবে হবে না, এটা বিভাজন করে দেখায়। কি করতে হবে, প্রথমে এই বরাবর একটা লাইন টানবো, এরকম লাইন, এত বড় না, ওই যে খেয়াল রাখতে হবে মেইন বলের এই পর্যন্ত যেতে হবে, এই বরাবর একটা রেখা টানবো, আরেকটা রেখা টানতে হবে, ত্রিভুজ বানাইতে হবে, আরেকটা রেখা টানতে গেলে রেখাটাকে এইভাবে এখানে টানবো না এখানে টানবো, এই রেখাটা টানতে হবে এখানে, এই যে এখানে। দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে না, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু একরকম হয় না, এই ত্রিভুজ হচ্ছে উপরে আর এই ত্রিভুজ হচ্ছে নিচে। দেখো এই ত্রিভুজটা হচ্ছে পি এর এই পাশে, আর এই ত্রিভুজটা হচ্ছে পি এর নিচের পাশে, এই যে এই পাশে হয়ে গেছে, ঠিক আছে। কারণ অ্যাঙ্গেলটা ছিল এখানে ছিল এক্স অক্ষের সহিত, এখানে অ্যাঙ্গেলটা ছিল ওয়াই অক্ষের সহিত, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমি যদি একটু বিভাজন করি, বিভাজন করলে দেখো এটা অতিভুজ, পিটা অতিভুজ, এটা কোণ নির্দিষ্ট করছি আমি, কোণের বিপরীত বাহু এটা লম্ব, এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এটার মান হবে, এখন এটা লম্ব কিন্তু এখন কিন্তু এটা লম্ব, এটার মান হবে, লম্ব মানে কি অতিভুজ ইন্টু সাইন থিটা, তাহলে অতিভুজ কত পি, অতিভুজ পি ইন্টু সাইন থিটা, অতিভুজ পি ইন্টু সাইন থিটা।
আর এটা কোণের সাথে বাহু, এই বাহুটা কোণের সাথে, এটা ভূমি। ভূমি মানে কি? অতিভুজ ইন্টু কস থিটা, অতিভুজ ইন্টু কস থিটা, এটা হচ্ছে পি কস থিটা, পি। ওকে, ক্লিয়ার হয়েছে? আমার মনে হয় যে ঝামেলা হওয়ার কথা না। যে কোনো বলকে আমরা বিভাজন করতে পারবো। তার মানে বল বিভাজন করলে দুইটা অংশ হবে, মেইনটাকে আমরা অতিভুজ ধরবো, আর অতিভুজের সাথে আমরা একবার সাইন থিটা গুণ দিব, একবার কস থিটা গুণ দিব। কখন সাইন থিটা গুণ দিব? এই দেখো এখানে তাই করছি, অতিভুজের সাথে সাইন থিটা গুণ, অতিভুজের সাথে কস থিটা গুণ। এখানেও কি অতিভুজ, অতিভুজের সাথে সাইন থিটা গুণ দিছি, অতিভুজের সাথে কস থিটা গুণ। অতিভুজ পি, পি এর সাথে একবার কস থিটা গুণ দিছি, একবার সাইন থিটা গুণ দিছি। এখন কখন কস থিটা কখন সাইন থিটা গুণ দিব? যদি আমরা ভূমি বের করি, ভূমি বের করার সময় আমরা কস থিটা গুণ দেব, আর লম্ব বের করার সময় আমরা সাইন থিটা গুণ দেব। বল বিভাজন মোটামুটি এরকম। আর বল সংযোজনটা ঠিক আমরা ওই রকম। বল সংযোজনটা আবার দেখাই আমি, এখান থেকে দেখালে হয়। ধরো এই এফ বলটা, মনে করো এটা নাই, এই দুইটা আছে, একটা আর দুইটা, এটা একটা আর এটা একটা, ঠিক আছে? আমি এটা দিয়ে দেখা একটু একটু কষ্ট হবে আমার জন্য, কষ্ট হবে, লেখালেখি খুব কষ্ট হচ্ছে। আমি একটু তারপরে দেখা। হ্যাঁ, বল সংযোজন করবো। সংযোজন মানে হচ্ছে দুইটা বলকে একত্র করা। তার মানে একটা লম্ব আর একটা ভূমি, এই দুইটাকে একত্র করে অতিভুজ বানানো, এটার নাম কি? বল সংযোজন। একটা লম্ব আর একটা ভূমিটা একত্র করলে সংযোজন হয়। আচ্ছা, সংযোজন করতে হবে কোন সূত্র দ্বারা? পিথাগোরাসের সূত্র দ্বারা। এই যে পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইজ ইকাল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এই অতিভুজটা বের করবো আমরা, এই যে অতিভুজ, অতিভুজ তাহলে বের করে দেখো। আমি একটু কষ্ট করে লিখতেছি, অতিভুজ স্কয়ার ইজ ইকাল টু, অতিভুজ লিখলাম আমরা, অতিভুজ। আচ্ছা, আমরা এখানে না লিখে আমরা একটু কষ্ট করে ওখানে লিখি। এটা করবো না আমরা, আমি এখানে লিখবো। দেখো দেখো কেটে রেখে অতিভুজ ইজ ইকাল টু, দেখো আমি এখানে এই যেটাই করতেছি। এই যে পাশে যে চিত্রটা আঁকছি, আমরা অতিভুজটা বের করবো, যে অতিভুজ, এটা অতিভুজ। অতিভুজ ইজ ইকাল টু, আমরা লিখছি দেখো, অতিভুজ ইজ ইকাল টু রুট ওভার এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব মানে এফ সাইন থিটা, ভূমি মানে কত? এফ কস থিটা। তাহলে অতিভুজ ইজ ইকাল টু রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। পরের লাইনটা লিখি,
ইকুয়াল টু এটা যদি আমি ব্র্যাকেটটা উঠাই দিই, পরের লাইনটা হবে এপি স্কয়ার পরের লাইনটা হবে এরকম, পরের লাইনটা হবে এপি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস এপি স্কয়ার কজ স্কয়ার থিটা। ওকে, আমরা যে এই অতিভুজটা বের করতেছি, এই যে এখানকার অতিভুজটা বের করতেছি, একটা হবে এপি স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস এপি স্কয়ার কজ স্কয়ার থিটা। আমরা এর পরের লাইনে আবার যাই, আমরা যদি এপি স্কয়ার কমন নিই, তাইলে হবে এরকম হবে। আমরা যদি এপি স্কয়ার কমন নিই, তাহলে এপি স্কয়ার কমন নিলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। তাহলে পরের লাইনে যদি করি, আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান আমরা 1 লিখব। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা আমরা 1 যদি লিখি, ত্রিকোণমিতির সূত্র অনুসারে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, তাহলে থাকবে কত এপি স্কয়ার। এখন যদি আমি রুট উঠাই দিই, এটারে রুট যদি উঠাই দিই, এখানে রুট যদি উঠাই দিই, এখন যদি আমি রুট উঠাই দিই, এখানে রুট উঠাই দিলে থাকবে ক্লিয়ার। তো দেখো এটা তো এফ ছিল, আমরা তো এফ নিচে দিয়েছিলাম এখানে, তাই না? তাহলে এখানে ক্লিয়ার, এখানে হয়ে গেলে কত, এখানে হয়ে যাবে এটা এফ। এটার নাম হচ্ছে বল সংযোজন। তার মানে এফ সাইন থিটা এবং এফ কস থিটা একত্র করলে রেজাল্ট হবে কত। আমরা যদি মান দিয়ে করি, মান দিয়ে করা যাবে, মান দিয়ে করলে এরকম হবে। আচ্ছা, এখন আসো তাহলে আমাদের আরেকটা কাজ করি। আমরা ত্রিভুজের সূত্র শিখছি, বল কীভাবে প্রকাশ করা হয় শিখলাম, বল বিভাজন পদ্ধতি শিখছি, বল সংযোজন পদ্ধতি শিখছি। এখন আমরা দেখব লব্ধি কি। লব্ধিটা হয়েছে ওইটাই যে লব্ধিটা হচ্ছে ওইটাই যে দুইটা বলকে একত্র করলে যে ফলাফলটা পাওয়া যায়, যে এফটা, এটাই লব্ধি। মানে এই বল আর এই বলকে যদি একত্র করি, তাহলে যে ফলাফল পাওয়া যাবে, এই ফলাফলটাকে বলা হয় লব্ধি। লব্ধির ইংরেজি হচ্ছে রেজাল্টেন্ট। লব্ধির ইংরেজি কত, রেজাল্টেন্ট। রেজাল্টেন্টের প্রথম অক্ষর হচ্ছে আর, তো লব্ধিকে কী দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। এটাই লব্ধি, এই যে এফটা যেটা বের করলাম এটাই লব্ধি। এটা হচ্ছে লব্ধি। কোন কোন বলের লব্ধি, এই বল আর এই বলের লব্ধি, বা লব্ধি বা ফলাফল। ঠিক এরকম, এটা কিন্তু এরকম ছিল না, এটা অরিজিনালি চিত্রটা দেখতে এরকম, একটা বল এইদিকে, একটা বল এইদিকে, আর একটা বল এইদিকে। এটা হচ্ছে এফ কস থিটা, এটা হচ্ছে এফ কস থিটা, এটা এফ কস থিটা, এটা এফ কস থিটা, আর এটা হচ্ছে কি এফ সাইন থিটা।
এফ সাইন থিটা, আর এইটা হচ্ছে তার লব্ধি। এই দেখো এটা লব্ধি না, এটা আমরা যেটা বললাম লব্ধি, লব্ধি আর লব্ধিটা কি দ্বারা প্রকাশ করা হয় আর, আর ইজিক্যালটা এখানে ফলাফলটা কী হবে, আর এর রেজাল্ট হবে এ, কারণ আমরা একটু ক্যালকুলেশন করছি আর ইজিক্যালটা কত হবে এটা লব্ধি, বুঝতে পারছো? এইটার চিত্রটা এরকম। কিন্তু আমরা আমরা কি করছি, আমরা এইটারে এই বলটারে এই যে এফ সাইন থিটা এইটারে এখানে না রেখে আমরা এইখানে এঁকে দিচ্ছি, মানে ঠিক এরকম করছি। এফটা এখানেই আছে, এফটা এখানেই আছে ফলাফল বা লব্ধি, এই নিচের বলটা এখানেই থাকবে। এই পাশে যে লম্বা অংশটা বেরোচ্ছিল এটার ওই পাশে নিয়ে একটা ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে? এটা লব্ধি। আমরা এইরকম আঁকতে পারি, এইরকম আঁকতে পারি, এরকমও তুমি আঁকতে পারো, এরকমও তুমি আঁকতে পারো। কিন্তু আমাদের একটা জিনিস ছিল ত্রিভুজ অঙ্কন। দেখো এই যেখানে আমাদের একটা জিনিস শেখার বিষয় ছিল ত্রিভুজ অঙ্কন। তো ত্রিভুজ অঙ্কনটা আসলে এইটাই, আমরা যেটা আঁকলাম এই যে এখানে যেটা আঁকছি এটাই ত্রিভুজ অঙ্কন। মানে এইটা যেটা ছিল এই চিত্রকে কনভার্ট করে এইরকম বানানো হয়েছে ত্রিভুজ অঙ্কন করা, ঠিক আছে? তাহলে ত্রিভুজের মধ্যে তিনটা উপাদান থাকবে, দুইটা পাংশ আর একটা হচ্ছে মেইন বল। একটা ত্রিভুজের তিনটা বল, তিনটা রেখা থাকবে। একটা হচ্ছে এই ভূমি উপাংশ, এটা হচ্ছে লম্ব উপাংশ, আর এটা হচ্ছে লব্ধি। এটা ভূমি, এটা লম্ব, আর এটা কি লব্ধি। এই তিনটার সমন্বয়ে একটা ত্রিভুজ হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? এখন আমরা ত্রিভুজ অঙ্কনটা আর একটু ক্লিয়ার করব। ত্রিভুজ অঙ্কনটা আবার একটু দেখি। এখানে আমি এগুলো সমস্ত জিনিস ডিলিট করে দিয়ে আমরা ত্রিভুজ অঙ্কনটা দেখব। এই যে ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয়। ত্রিভুজ অঙ্কন করার নিয়ম হলো একটা বল থাকবে এই বরাবর, আর একটা বল থাকবে এই বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অক্ষের উপাংশ, এটা ওয়াই অক্ষের উপাংশ, আর এই দুইটার মিলিত ফলাফল হচ্ছে এইটা লব্ধি, এটা হচ্ছে লব্ধি, তাই না? এটা লব্ধি, এটা এক্স অংশ, এটা ওয়াই অংশ, আর এটা লব্ধি। আচ্ছা, ত্রিভুজ কীভাবে আঁকতে হবে? ত্রিভুজ আঁকার নিয়ম হলো এই যে এই খাড়া অংশ এটাকে ঠিক এই পাশে নিয়ে আসলেই ত্রিভুজ হয়ে যাবে, অথবা এইটারে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে ত্রিভুজ হবে। মোট কথা মেইন বল লব্ধি বল, এই লব্ধি বলের যে দুটো অংশ আছে, এই একটা অংশ একটা অংশ, যে কোনো একটা অংশকে আমরা যদি জায়গা পরিবর্তন করি তাহলে ত্রিভুজ হবে। আমরা আসলে এইটার এই জায়গা পরিবর্তন, এটার এখানে থেকে আমরা কোথায় নিয়ে গেছি, এটার এখান থেকে আমরা এখানে নিয়ে আসছি, এটার এখান থেকে এখানে নিয়ে আসছি, এই তো ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে ত্রিভুজের মধ্যে তিনটা উপাদান আছে, একটা হচ্ছে লব্ধি, এটা লব্ধি, এটা হচ্ছে এক্স এর অংশ, আর এটা হচ্ছে ওয়াই এর অংশ, এটা এক্স এর অংশ আর এটা ওয়াই এর অংশ। এখন আমি একটা ত্রিভুজ থেকে কোনটা লব্ধি এটা কীভাবে বের করতে হয় এটা আমি তোমাদের শেখাবো। যেমন একটা ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ আঁকি, এইটা ত্রিভুজ না, একটা ত্রিভুজ আঁকি, তুমি একটু লব্ধি খুঁজে বের করো। এইদিকে একটা রেখা টানলাম, ঠিক আছে? এইদিকে একটা রেখা টানলাম, আর এইদিকে একটা রেখা টানলাম, ঠিক আছে? একটা বলের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে লেজ আর একটা হচ্ছে মাথা। হ্যাঁ, আমি যদি বলগুলো আঁকি, দেখো এখানে একটা, এই বলটা, এটা লেজ হয়েছে, এটা মাথা হয়েছে, এটা এই বলটা হয়েছে এইটা, আর এই বলটা হয়েছে এইটা। এখন যদি আমি বলি এই তিনটা বলের মধ্যে, এই তিনটা বল আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা বলের মধ্যে লব্ধি কোনটা? সবাই যেটা ভুল করবে, সবাই বলবে এটা লব্ধি, এটার লব্ধি মনে করবে রেজাল্ট কোনটা। আর কিন্তু এটা একটা ভুল হয়েছে। ভুলটা হয়েছে দেখো, এই যে অ্যারো চিহ্নটা এইদিকে না হয়ে হবে এইদিকে, এই অ্যারো চিহ্নটা উল্টা আছে দেখো, তাহলে এখানে অ্যারো চিহ্নটা এইভাবে হবে না, এখানে অ্যারো চিহ্ন হবে না,
অ্যারোসিনোটা এখানে হবে না, অ্যারোসিনোটা হবে এখানে। তার মানে আমরা যদি একটু ক্রম চিন্তা করি, ধারাক্রম চিন্তা করি, তাহলে এখান থেকে রওনা শুরু করলাম, আমরা রওনা দিলাম, এখান থেকে এদিকে গেলাম অ্যারোসিন অনুসারে গেলাম, আবার অ্যারোসিন অনুসারে এদিকে আসলাম, এখানে এসে যখন একটা উল্টা অ্যারোসিন পাবে, দেখে এই অ্যারোসিনটা কিন্তু উল্টা, যে অ্যারোসিনটা উল্টা থাকবে ওইটাই লব্ধি, এটাই লব্ধি। এখানে অ্যারোসিন, ত্রিভুজ অ্যারোসিন কোনটা উল্টা না, এটা এখানে যদি খেয়াল করো, এখান থেকে আমরা রওনা দিলাম, এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম, দেখো এখানে উল্টা। তার মানে লব্ধিটা হয়েছে ওইটাই, লব্ধিটা হচ্ছে ওইটা যার লেজের সাথে আরেকটা বলে লেজ লাগানো থাকবে, যেমন এই বলে লেজের সাথে লেজ লাগানো আছে, মাথার সাথে মাথা লাগানো থাকবে, এটা হচ্ছে লব্ধি। ঠিক আছে? আচ্ছা, এত ডিটেলস দরকার নেই, তারপরে দেখাইলাম আপনি। তার মানে একটা ত্রিভুজের কয়টা উপাদান, আমি আবার বলতেছি, একটা ত্রিভুজের কয়টা উপাদান থাকবে? 3টা উপাদান থাকবে। একটা হচ্ছে 2টা বল আর একটা লব্ধি, 2টা বল আর একটা লব্ধি। এখন আমরা এই ত্রিভুজ কেন আঁকার চেষ্টা করতেছি, বারবার বোঝার চেষ্টা করতেছি, অনেক পেঁচাইতেছি, এটা ত্রিভুজ কেন আঁকতে হবে। আমাদের যারা মেকানিক্স সম্বন্ধে একটু ধারণা আছে তারা জানি, মেকানিক্সে যদি 3টা বল দেওয়া থাকে কোনো অঙ্কে, যদি কোনো অঙ্কে 3টা বল দেওয়া থাকে, 3টা বল দেওয়া থাকে, তাহলে ওই অঙ্কগুলো আমরা ল্যামের সূত্রে সাহায্য করি, মনে আছে তো? এখন আমাদের ক্লাসে, আমাদের শুধু টট কোচিং এর কথা বলতেছি, আমাদের ক্লাসে আমরা 3টা বল দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করে ফেলব। যদি কোনো অঙ্কে 3টা বল দেওয়া থাকে, যদি কোনো অঙ্কে 3টা বল দেওয়া থাকে, 3টা বলকে আমরা ত্রিভুজে রূপান্তরিত করব, তারপর আমরা অঙ্ক করব। এতে অনেক সুবিধা আছে। ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে যে অঙ্কগুলো আসছে, এমন কিছু অঙ্ক আসছে যে অঙ্কগুলো ত্রিভুজে না করলে অঙ্ক হবে না, মানে ত্রিভুজের মাধ্যমেই করতে হবে, নর্মাল ল্যামের সূত্র তো হবে না, ত্রিভুজের মাধ্যমেই অঙ্কগুলো করতে হবে। এই জন্য আমরা ত্রিভুজটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি কিছু অঙ্ক দেখাই, কিছু তোমাকে ভর্তি পরীক্ষায় যেগুলো অঙ্ক আসছে আমরা করব, যেমন এই যে অঙ্কটা আসছে, এই যে এখানে দেখো 3টা বল আছে, একটা বল, 2টা বল, আরেকটা বল আছে, উল্লেখ আছে এখানে, 3টা বল মিলে একটা ত্রিভুজ গঠন করে ফেলছে। ঠিক আছে? এখানে দেখো এই একটা বল, 2টা বল, আরেকটা বল আছে এখানে, এই দেখো ত্রিভুজ গঠন করছে। তাহলে এটা অন্য কোনো নিয়ম হবে না, এই অঙ্কগুলো দেখুন ত্রিভুজ গঠন করা হয়েছে, এই যে ত্রিভুজ গঠন করা হয়েছে, এই বলগুলো, এই অঙ্কগুলো অন্য কোনো নিয়মে হবে না, এই ত্রিভুজ সিস্টেমেই করতে হবে। ঠিক আছে? এই জন্য আমরা ত্রিভুজটা গুরুত্বপূর্ণ মনে করতেছি। এখন আমরা লব্ধি নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব, ত্রিভুজ নিয়ে আলোচনা আরও আসবে। ত্রিভুজের আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ত্রিভুজের কিন্তু 3টা উপাদান, 3টা বাহু। 3টা বাহু কী কী? 2টা হচ্ছে নর্মাল বল আর একটা হচ্ছে লব্ধি বল, একটা অ্যারো চিহ্ন উল্টা থাকতে হবে, ত্রিভুজের মধ্যে একটা অ্যারো চিহ্ন উল্টা থাকতে হবে। ঠিক আছে? এখন লব্ধি নির্ণয়ের যে সূত্র আছে, সূত্র নিয়ে একটু আলোচনা করবো, তাহলে আজকে ক্লাস শেষ করবো। লব্ধি নির্ণয়ের সূত্রগুলা, সূত্র হয়েছে এইটা, দেখো এই যে লব্ধি এবং লব্ধির দিক বের করার সূত্র, আর ইজিক্যাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা, আর একটা হচ্ছে ট্যান থিটা ইজিক্যাল টু কিউ সাইন আলফা নিচে পি প্লাস কিউ কজ আলফা। এই সূত্রগুলো আসলে কি, এইটা আমরা এখন আলোচনা করব। যেহেতু সূত্রগুলো মুখস্থ আছে, আমি একটু ওই আমার আলোচনায় না যে আমি তোমরা যেটুকু জানো ওইটুকু নিয়ে আলোচনা করি। 2টা বল আছে, একটা পি একটা কিউ, একটা পি একটা কিউ, তাদের লব্ধি হচ্ছে আর, এই লব্ধির মান সর্বোচ্চ হবে কখন? ঠিক আছে, ওইটা দেখবো। লব্ধির সূত্র যদি বসাই, একটা বসাইলাম, আর ইজিক্যাল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা। আমার মনে হয় একটু ডিটেলস আলোচনায় যাইতে হবে, এইভাবে বুঝবে না তোমরা, আমি একটু ডিটেলস আলোচনায় যাই আসি। আচ্ছা,
আমরা একটু আগে যে লব্ধি বের করলাম, এখানে দুইটা বলে লব্ধি বের করছি, দুইটা বলে লব্ধি। আচ্ছা, একটা কাজ করি, আজকের আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেল মনে হয়। আমি মনে হয় যে এই ভিডিও বিকেলে আপলোড দিই, মানে লব্ধি নির্ণয়ের যে তোমার লব্ধি কীভাবে নির্ণয় করা হয়, সূত্র কীভাবে প্রয়োগ করা হয়, এই আলোচনাটা একটু দীর্ঘ, মানে ডিটেলস আলোচনা করি, একটু সময় নিয়ে করি। আজকে এই পর্যন্ত ক্লাস শেষ দিই, বিকেলে যখন আবার ভিডিও করব তখন আবার এটা আলোচনা করব। এটা নিয়ে তাহলে আজকের এখন আর আলোচনা করছি না, আজকের ক্লাস আমরা এখনই শেষ দিতেছি। আর অনেকেই কমেন্টস করছে যে পিডিএফ দেওয়ার জন্য। পিডিএফ অবশ্যই দেবো, একটু সময় লাগবে, কারণ আমি ধরো এইটাই তোমার পিডিএফ, আমি তুমি যদি দেখতেছ এই যে এখানে এটাই তোমার পিডিএফ আকারে দেবো। এটা আলাদা আলাদা করা হচ্ছে, অঙ্কগুলো একটু ঠিক করা হচ্ছে, আর মাঝে মাঝে আমি কিছু নাড়াচাড়া করতেছি, তো এই উপরে নিচে যাচ্ছে, চিত্রগুলো এই যে অ্যাডজাস্ট করা হয় নাই, ঠিক আছে? এই জন্য আমি ক্লাসটা শেষ করি, যখন আমরা অঙ্ক শুরু করব, ক্লাস শেষ করে যখন আমরা অঙ্ক শুরু করব, এই যে অঙ্কগুলো গাণিতিক সমস্যার সমাধান করব, তখন অবশ্যই আমি পিডিএফ দিয়ে দিব। এটা হয়তো অঙ্ক তো বিকালেই শুরু করবো আমরা, আজকে আমরা অঙ্ক আবার শুরু করবো, আজকে বিকালেই পিডিএফ দেওয়া যাবে। পিডিএফ নিয়ে টেনশন করার কিছু নেই, এটা তো আমার কাছে রাখলে আমার কোনো লাভ নেই, তোমাদের দিলেই তোমাদের ভালো হবে, সুতরাং টেনশন করার কিছুই নেই। আর তোমরা কমেন্টসে জানাবা আসলে ক্লাস ডিটেলস কি আরও স্লো করতে হবে নাকি আরও ফাস্ট করতে হবে, একটু কমেন্টস জানাবা, কারণ আমি চেষ্টা করতেছি যে খুব স্লো মানে এই করতে, ক্লাস নিতে। আবার স্লো নিলে অনেক সময় সমস্যা হয় যে একটা এক গেমে এসে যায়, মানে একই কথা আমি রিপিট করতেছি বারবারে, এটা হয়তো একটা প্রবলেম হয়। আবার যেটা সমস্যা হয় তোমাদের, ক্লাস যদি দীর্ঘ হয় তাহলে তোমাদের মেগাবাইট খরচ বাড়ে, কারণ তোমার ইন্টারনেটের তো একটা খরচ আছে। তো সব দিক বিবেচনা করে আমি তোমাদের মতামত নিয়ে ক্লাসটা কি স্লো নেব নাকি আর একটু ফাস্ট নেব, এটা আলোচনা করে ঠিক করবো। আর আমার মনে হয় যে এইভাবে নিলে ফাস্টই হয়ে যাবে, কারণ এখন হয়তো থিওরি বোঝাচ্ছি, থিওরি বোঝানোর ক্ষেত্রে একটু আস্তে আস্তে ধীরে ধীরে বোঝাতে হচ্ছে, কথা বলতে হচ্ছে ধীরে ধীরে। কিন্তু আমরা যখন অঙ্ক যাবো, অঙ্কে অনেক কিছু আমাদের লিখতে হবে না, আমাদের শুধু দেখলেই হবে, দেখে দেখে আমি বোঝাই দেবো, তখন একটু ফাস্ট হবে। দেখা যাক, আমরা তো নতুন, আমরা অনলাইন ক্লাসে তো এইভাবে আমরা কখনোই করি নাই, নতুন আমাদের জন্য, তো সমস্যা হবেই, আমাদেরও সমস্যা হচ্ছে, তোমাদেরও বুঝতে সমস্যা হবে, তারপরে আর কি করার, কিছু করার নাই, তো চেষ্টা করবো ভালো করে নেওয়ার জন্য ক্লাস। আজকে এই পর্যন্তই, আবার বিকালে আবার নতুন ভিডিও আপলোড দেবো, আজকে সকালে এই পর্যন্ত শেষ। খোদা হাফেজ।